আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারে না দেখা আমার মার মাথা ফাটে ফেলছে। দিনের চার কি করতাম আর বোরকা পয়রা পয়রা সবার অফিসে যাই ভিক্ষা করতাম। তাহলে তোরও তালাক দেবো, তোর মাইয়ারও তালাক দেবো। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিরিন আক্তার লতা। শিরিন আক্তার লতা হচ্ছে আপনার নাম। আপনার ফ্রেন্ড আপনাকে কি নামে ডাকে? আমার লতা নামে সব জায়গায়, লতা নামে সব জায়গায় আপনাকে ডাকে। যে জিনিসটা আমার জানার সেটা হচ্ছে যে হেলোইট 920 তো নিশ্চয়ই আপনি শোনেন। হ্যাঁ শুনি। নটরডেম কলেজের যে রাজা নাকি জানি ছেলেটার নাম ছিল আরিফ রাজ। আরিফ রাজ, ওর আগে একটা ঘটনা মনে হয়েছিল, ওটা থেকে আমি শুনতেছি। মানে কন্টিনিউ আপনি শুনে যাচ্ছেন? কন্টিনিউ। আমার কি বলবো, আমার নামাজ পড়তে দেরি, আমি যাই বসতে দেরি নাই কখনো। আমার নামাজ কমপ্লিট করে দিয়ে আপনি হেলোইট 920 খুব ভালো লাগলো। আর হেলোইট 920 তে আমাদের বেসিক কিছু নিয়ম আছে, সেটা আপনি নিশ্চয়ই জানেন। যে প্রথমে আমরা আমাদের গেস্টদের সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। যেমন আপনি কোথায় থাকেন এবং আপনার বয়সটা যদি আমাকে একটু বলতেন। শুনছি বাবা মার মুখে 88 বন্যাতে আমি জন্মগ্রহণ, কিন্তু আমি আসলে জানি না, মনে হয় 25 বছর হবে আমার বয়স। 25 বছর আপনার বয়স। কোথায় থাকছেন আপনি? ঢাকাতেই থাকি, কিন্তু বাসার অ্যাড্রেসটা আপনি বলতে চাচ্ছেন না। কেন বলতে চাচ্ছেন না, কি কারণে বলতে চাচ্ছেন না, সেটা আমরা জীবনের গল্প যখন আবিষ্কার করবো ঠিক সেই মুহূর্তে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে লতা, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি ছোটবেলা থেকে শুরু করতে চাই। ওকে, শুরু। আমি আসলে ছোটবেলা থেকে একটু দুষ্ট টাইপের ছিলাম। দুষ্ট বলতে খুবই দুষ্ট। আমার বাবা টাঙ্গাইল জুট মেল না কটন মেল বলে, ওটাতে সিকিউরিটি গার্ডের জব করতো। আচ্ছা। আমরা ওখানেই থাকতাম, সরকারি কোয়ার্টার। ওখানে আসলে আমার মনে নেই, একটু দুষ্টামি ফাজলামি করতাম। তারপরে বাবা মা গ্রামে চলে আসে, নোয়াখালীতে লক্ষ্মীপুরে, রামগঞ্জ, শ্রীরামপুর আমার গ্রাম। চলে আসার পরে মানে আমার বড় মামা উনি বিদেশ নেওয়ার জন্য বাবাকে খুব ইয়ে করছে। পরে বাবা বিদেশ চলে গেছে। যাওয়ার পরে এদিকে আমি আর আমার মা বাড়িতে কিছুদিন থাকতাম, কিছুদিন আমার বড় খালাম্মা ওনাদের বাড়িতে। ওনার বাড়ি আবার আমাদের 7 থেকে 8 মাইল দূরত্ব ওখানে। আচ্ছা। যে আমার মা ছোটবেলা থেকে আমার খালাম্মার কাছে বড় হয়েছে। বড় মামা আর আমার মা। আর আমার খালুজি কোম্পানিতে জব করতো। আচ্ছা। ওনার 5 মেয়ে আর আমি সহ 6 মেয়ে ছিলাম। জি। আমার খালুজি যদি, আমার খালতো বোন রুনু, ও আর আমি ফিটাফিটি বলতে গেলে। আচ্ছা। ওর জন্য যদি একটা ড্রেস কিনতো, আমার জন্য একটা ড্রেস কিনতো। ওর জন্য একটা চুড়ি কিনবো, আমার জন্য একটা চুড়ি কিনবো। আচ্ছা। মজার ব্যাপার হলো কি, ওর সাথে আমার সাথে সবসময় ঝগড়া লাগতো। ওর যেরকম ফ্লেট আমারও ফ্লেট থাকতো। ও আমাকে মারতো, তুই আমার ফ্লেটে খাস কেন? কিন্তু ওর একই রকম ফ্লেট, তো ও চুন দিয়ে বা রং দিয়ে একে রাখতো রুনু। তো আমরা সবাই বলতাম কি টমেটো। এটা বলে দুষ্টামি করতাম। আর বন্যার সময় আমার আপা আমাকে রাইখা রাস্তায়, আমার আপুর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে নিয়ে রাস্তায় চলে যেত, আর আমাকে বাড়িতে নিয়ে। আমি কি করতাম, ছোট ছিলাম তো বুঝতাম না, পুরো জামা কাপড় খুলে ফ্যান হাতে করে নিয়ে আমি রাস্তায় চলে যেতাম। যাওয়ার পরে আমার আপা ওখানে ধরে আমাকে অনেক মারতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? একাই ছিলাম। আমার খালাতো বোনের কথা বলতেছি। এটা আমার একদম কাছের একটা বোন, খুবই ভালো। আমার সময় একটা ঘটনা বলি, যেটা হলো এক ঝুড়ি আম আনছে, আনার পরে আপুরে একটা আম দিছে, আমার দিল না কেন। আমি এখন চিৎকার পাকার শুরু করে দিয়েছি। খালুজি বলতেছে গোসল করে আনছি ঈদের আগে, এক কোলে আমার আপু আর এক কোলে আমি নিয়ে আসছে। আনার পরে এখন আমি ঝুড়ির সামনে দাঁড়া করে রাখছে। দাঁড়া করানোর পরে এখন বলতেছে এই আমগুলো রুনুর, আমি দিছি কান্না করে। আমি বলছি এগুলো আমার। রুনু আমার চুলের মুঠি চাপে ধরছে, আমি আবার মারপিট করতে জানতাম না, আমি বেল 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 করে কেঁদে দিয়েছে। খালাম্মা দৌড়ে এসে রুনুরে দৌড়ে নিয়ে আসছে। রুনুর আর পায় ও স্লিম, ও কোথায় যে পলাইছে ওর আর খুঁজে পাওয়া যায় না। তা কাঁঠালও আনছে আমার আপুদের বাড়িতে দিবে। আপু তখন বড় আপু আর মেজু আপুর মনে বিয়ে হয়েছে। হ্যাঁ, ওনাদের বিয়ে হয়েছে। আর সেজু আপুর কথা, স্বপ্নাপুর কথা আমি আসলে মনে নাই ওনার বিয়ে হয়েছে কিনা, তখন তো ছোট ছিলাম, এত মনে ছিল না। জি, আপনারা মোটামুটি একটা যৌথ পরিবারই ছিলেন। হ্যাঁ, যৌথ পরিবার বলতে আমার দাদা দাদু ছিল। আমার দাদাও আবার আমার খালামাদের বাড়িতে অসুখের সময় আমার দাদাকে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। আমার দাদাকে আমার খালামার ব্যালকনিতে একটা বিছানা করে দিচ্ছে। অনেক যত্ন আমার খালাম্মা আমার দাদাকে করতো। খালাম্মা অনেক কেয়ারফুল ছিল। ওকে। তারপরে খাটের নিচে কাঁঠাল রাখছে। আমার আপু কি করছে, যেটা বড় আপুর বাড়িতে দিবে ওটা বড়, আমার আপু আর আমি খাটের নিচে ঢুকছি, রুনু আর আমি খাটের নিচে ঢুকার পরে ও কাঁঠাল আমার বলতেছে ভাঙ। দুজনে ভাঙ্গা, খিদাও ছিল, ভাঙ্গা পুরোটা খাইছি, মানে অল্প কিছু রয়েছে। রওয়ার পরে আমার আম্মা ঘর ঝাড়ু দিতে আসছে, আর দেখে কি আমরা খাটের নিচে। আম্মা আর কিছুই বলে নাই, না বলে আমার বড় আপা রাহিমা ওনাকে বলতেছে রাহিমা রাহিমা এদিকে, দুটো চোর আমাদের খাটের নিচে চুরি করে খাচ্ছে। আপু তো দৌড়ে আসছে, চোর ধরমু আজকে। আইসা দুটো চুলের মুঠি চাবি ধরছে, আপু কইকে আমার বাথরুমে ধরছে, বাথরুমে নিয়ে গেছে, বাথরুমের বেড়া ভাঙ্গা ও
পালাই গেছে, আর আমাকে ধৈর্য নাইরা করে দিছে মাথা। আচ্ছা, একটা জিনিস যেটা বুঝলাম যে আপনার ছোটবেলাটা অনেক বেশি পরিমাণে চঞ্চল ছিল এবং একটু মজার ছিল, যেটা বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে আবার আরেকটা ঘটনা বলি আমার স্কুল জীবনেরটা। তখন তো ছোট ছিলাম, ভর্তি করেছে আমাদের শ্রীরামপুর স্কুলে রাবেয়া ম্যাডাম। বিউ কাট মনে হয় চিনেন, নায়ক নায়িকাদের যে বিউ কাট ছিল ওটা নিয়ে মারামারি করে একটা মেয়ের কলম ভেঙে ফেলছি। ভাঙার পরে মেয়েটা আমার মারছে, ম্যাডাম আর স্যার ম্যাডামের কাছে বিচার দিচ্ছে। ম্যাডাম আমার কি করছে, এক পায়ে বেঞ্চের উপরে দাঁড়া করে কানে ধরে রাখছে। এখন আমার তো জিত, আমি ওর কলম ভাঙছি, কি হয়েছে, আমার মারলো। ম্যাডামের আজকে খবর আছে। আমার মা আবার কখনো টাকা দিত না আমার হাতে, সবসময় টিফিন দিত। তো আমি কি করছি, চকলেট নিয়ে আমার একটা ক্লাসমেট বলতেছি কি চকলেট খাবি, হ্যাঁ খাবো। আমি বিদেশি চকলেট আমার বাবা দিছে, বাংলাদেশি চকলেট, ওগুলারে আমি আবার বুদ্ধি করে একটু বিদেশি আকারে করছি। পরে দিছে, আমি কই পানটা আমার কাছে দে, তুই এক কাজ কর, তুই এটা নিয়ে যা, চকলেটটা খোল, আমি পান হাতে রাখি। ও কি করছে, ওর এত বুদ্ধি নাই, আমি ইটার কোনা নিয়ে আসতে ম্যাডামের পানের মধ্যে দিয়ে দিছি। আর ম্যাডাম নিয়ে দিছে, ও ম্যাডাম একটা চা বানিয়ে দিছে, একটা চিৎকার দিল, আবার দাঁত ভেঙে গেল গো। কালাম স্যার ছিল, দৌড়ে আসছে, কি হয়েছে কি হয়েছে, কয়ে পান আনছে কে, এই যে ও আনছে। এই তোর সাথে কার লগে দেখা হয়েছে, লতার সাথে। রাবেয়া আপা আপনি কি লতারে মারছেন? হ্যাঁ, সে দুপুরে তো মারছি, এই প্রতিশোধ নিচ্ছে। আমার জ্যাঠাতো ভাইয়ের কাছে বিচার দিছে, আমার জ্যাঠাতো ভাই মার কাছে এসে বলে দিছে। মা কি করছে, আমি বাসায় গেছি, আজকে তো এত যত্ন, মামুনি ভাত খেয়েছো, আসো। খাইছি। মামুনি আপেল খাবা, খাইছি। এখন আমি তো জানি আমার পিটনি আছে, আমি তো ডিজে নামাজে দাঁড়াই গেছি, এখন নামাজ পড়তেছি। মা বলতেছে তোমার কি নামাজ পড়া হয় না মা, সোনা পাখি তোমার নামাজ পড়া হয় না, এটা বলে চুলের মুঠি ধরে আয় না বাইন্দা পিটানো শুরু করছে লাঠি দিয়া। পিঠে ছাড়া আমি মারে কান্নাকাটি করি, বকাঝকা দিই নাই। পরে আমি মা ও যে বাচ্চু ভাই কইছি, তাকে ছাড়া আমি ওনার হাত থেকে ছুটে চলে গেছি। যাওয়ার পরে যে আমার মায়ের খাওয়াইছে তার তো আজকে খবর আছে। তারে আমি, আমার একটা বান্ধবী ছিল নার্গিস আমার না আজকে মারছে, কত দৌড়িস না, আমি ওর দৌড়ে আনতেছি। আই না, শীতের দিন ছিল, পুরো উলঙ্গ করে পানিতে দাঁড়া করে রাখছি। এখন ও বলতেছে জেডি করতে করতে টেডি দেখা শুরু করে দিচ্ছে। ওকে, একটা মোটামুটি জিনিস যেটা দেখলাম যে আপনার ছোটবেলাটা প্রচন্ড রকম দুষ্টুমিতে ভরা এবং আনন্দেই বলা যেতে পারে। তারপর আমার একটা জ্যাঠাতো ভাই, উনি বিদেশ থেকে আসলো, আমার মা বলতেছে তোর খোকা ভাই আসছে। তা আমি আমার খোকা ভাই তো আমার সমস্যাটা কোথায়, খোকা ভাই তো খোকা ভাই। পরে আসার পরে ওনারা আমাকে রামগঞ্জে নিয়ে গেছে, রামগঞ্জে নেওয়ার পরে আইসক্রিম কিনা দিছে, আবার ওই সাথে আমাকে একটা লাল স্কার্ট, লাল গেঞ্জি আর একটা লাল ওড়না, বিয়ের ওড়না কিনে আনছে আমার জন্য। আমি মাকে বলতেছি, মা এটা কার, এটা তোর। আমি মানে মজা করে বললাম আর কি, ওরে আমার লাল ওড়না এটা বলে বাড়িতে গেছি। আমার বড় খালামাকে বলতেছে, আপা আপনার মেয়ে স্বপ্নাকে দেন, আমি স্বপ্নাকে সহ ওই যে আমাদের বাড়ির ইসমাইল আছে, ইসমাইলদের বাড়িতে দাওয়াত খেতে যাব কারিগো বাজার। ইসমাইলটাকে সম্পর্কে জেরাতো ভাই হয় আরো কেরিয়ার, উনি আমাকে সবসময় অনেক আদর করতো। তো ওনাদের বাড়ির নাম করে খোকা সহ রওনা দিচ্ছে কারিগো বাজার। আসার পরে এদিক দিয়ে আবার আমার ওই জেরাতো ভাই সহ আরো জেরাতো চেয়ারম্যানের ভাই আনোয়ার, ওরা কিভাবে জানি ইঙ্গিত পায়ে গেছে, আমার মাকে সহ আটকাই ফেলছে। আপনারা কই যান, লতার বিয়ে পড়াম, কার সাথে, খোকার সাথে। এখন ওরা তো ঘুষ খাওয়ার জন্য করবেই, ওরা নিয়ে আমাকে একটা পার্টিতে বসাইছে। বসানোর পরে বলতেছে লতা তোর বিয়ে, আমি নাচতে আমি বিয়ে করবো, আমাকে চকলেট দিতে হবো। পরে আমাকে এক গাদা চকলেট দিচ্ছে আর চিনি দিচ্ছে, আমি চিনি পছন্দ করতাম, চিনি খাচ্ছি আর বলতেছে কবুল বল। পরে আমি নাচতে বলতেছি কবুল। দাঁড়ান, মোটামুটি একটা বিশাল ধাক্কা পেলাম আমরা শুরুতেই। আপনাকে বিয়ে পড়ানো হচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে বিয়েটা চলে এসছে, এক। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এখানে বাবার কথা একেবারে জানতে পারছি না। আপনার বাবা বাইরে থাকে, বাবা এখনো জানে না, বাবার কথা একটু পরে আসতেছে। দাঁড়ান, আমি একটু যেহেতু ছোটবেলার প্রসঙ্গটা চলে এসছে আপনার, আমি একটু জানতে চাই আপনার বাবাকে আপনি ছোটবেলার জন্মেই দেখেছিলেন না দেখেন? হ্যাঁ দেখেছি। পরে তো আমার যখন বয়স কত 4-5 বছর হইব মনে নাই, তখন কবে জানি বাইরে চলে গেছে, দেশে বাইরে। সেই সময়টা আপনার মনে নেই? ওকে। এবং প্রসঙ্গটা যখন বিয়ের প্রসঙ্গ, তখন বাবা বাইরে থাকে, তখন বাবা দেশের বাইরে থাকে, সৌদি আরব থাকে। আচ্ছা, আপনার পরিবারে কেবলমাত্র আপনিই ছিলেন সন্তান, তাই তো? একটাই মাত্র মেয়ে, আপনার বাবা দেশের বাইরে থাকতো। হঠাৎ করে একটা ছেলে আসলো, যে ছেলেটার নাম হচ্ছে খোকা, আমার বাবার বড় ভাইয়ের ছেলে, জ্যাঠাতো ভাই যেটাকে আমরা বলি। খোকা বিদেশ থেকে আসলো, এবং আপনার মা বিদেশ থেকে আসার কতদিন পরে এটা বিদেশে আসার মনে হয় কত 4-5 দিন পরে ঘটনাটা হয়েছে। খোকার বয়স কত ছিল? খোকার বয়স তখন ছিল 29 না 30 এমন হবে, আর আমার বয়স ছিল 6 থেকে 7 বছর, মনে হয় 7 বছর হতে পারে, 7 থেকে 7.5-8 এরকম হবে আমার মনে নাই। আপনি কোন ক্লাসে পড়তেন তখন? তখন 2তে পড়তাম। ক্লাস 2তে পড়তেন?
আপনার বয়স 7 থেকে 7.5 বছর, ক্লাস 2 তে পড়তাম। আর খোকার বয়স হচ্ছে 30 বছর, প্রায় 29-30 বছর। লম্বা ছিল, এরকম মোটা ছিল, উনি দেখতে এরকম ছিল কিংবা মোটাকাটা ছিল, ফাইন। কিন্তু কথা হচ্ছে যে 30 বছরের ছেলের সাথে 7 বছরের আপনাকে বিয়ে দেওয়া হচ্ছে, কেন? আর আশেপাশে লোকজন কি ছিল না? ছিল, সবাই আমার মার মুখটাকে ভয় পেত, এক একটা খারাপ ভাষা বলতো, ওরে বাবারে বাবা, পুরুষরাও পারে না। দরজাল টাইপের ছিলেন? দরজাল বলতে কি, একটু পাগল টাইপের। পাগল মানে? এই মানে নিজের বুঝ নিজে বুঝে, পরের বুঝ কম বুঝে। ওকে, আমরা কিছুটা হলো কনফিউজ। ঠিক আছে, আপনি যে ঘটনাটা বলছিলেন যে আপনার সঙ্গে বিয়ে দেওয়ার ব্যাপারটা ঘটছিল, একটু বলুন। তারপরে আমাদেরকে যখন আটকানোর পরে ওখানে কারিগবাজার একটা ভাবির বাড়ি ছিল, আমি তখন জানতাম না কার বাড়ি, ওই বাড়িতে নিয়ে আসছে। আনার পরে আমার গায়ে লাল ওড়না ছিল, আমি যাই দেখাইতেছি, এরও দেখছিস নিয়ে আমার ওড়না, নোয়াখালী বাসায়, এরও দেখছিস নিয়ে রায় ওড়না গাদ দিছি, এভাবে বলতাম আর কি, দেখছিস নিয়ে রায় ওড়না গাদ দিছি, তোগো আসেনি? তো সবাই বলে আমাদের আছে। আমি করে নানগো নাই, মানে এটা নোয়াখালীর ভাষা আর কি, মানে আপনাদের নাই। তো ওরা সবাই আমার নোয়াখালীর ভাষাতেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখছেন এরা আছে, আর ওর না আছে, আর মা কিনে দিছে, আর খোকা ভাইও কিনে দিছে, ওরা তো তোর হাই হইব, মানে এমনি বলছে আর কি, একটা কথা আর কি, ওটা তো স্বামী হবে। তো আমি বলতেছি স্বামী কি খায় না কি করে, খায় না, ওটা বাইকটা মাথায় দেয়, তোর মা দেখাইব তোর কি করে। এটা বলার পরে আমি কই ও আমার বিয়ে, এটা কই আমি নাচতেছি। এখন আমার মা বলতেছে এই চুপ, বয়। পরে বসছি, বসার পরে এখন মা বলতেছে আমি যা করি তোর তা আনতে হইব। আমি আচ্ছা ঠিক আছে শুনবো, আপনি বলেন। মানে আমি তখন নোয়াখালীর বাসায় আর কি, বলতেছে তুই কবুল বল। আমি না, আমি কবুল করতাম না, আর আমার আগে চকলেট দেন। সবাই বলতেছে কবুল কর, আমি না চকলেট দেন। তা আমার আমার সালাকা ছিল, যে চকলেটটা ওটা আমার ফেভারিট ছিল তো, আর চিনি ফেভারিট ছিল, এই দুইটাই না আমার সামনে দিছে। এখন আমি নাচতে খাইতেছি আর কইতেছি কবুল 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 কবুল, এটা বলছি। পরে বিয়ে হয়ে গেছে, হওয়ার পরে আমার এখান থেকে এরা কি টাকা পয়সা নিছে না কি কইছে ভাই আমি জানি না, এটা ছোট ছিলাম তো এগুলো বুঝি নাই। পরে খোকা ওদের বাড়িতে চলে আসছে, আমাকে আমার খালাম্মাগো বাড়িতে নিয়ে গেছে। বিয়েটা হলো কোথায়? কারিগবাজার। কারিগবাজারে কেন হলো? ওখানে কেন হলো আসলে আমি জানি না, এটা মনে নাই, আমি ছোট ছিলাম তো সেই জন্য। ওখানে আমাদের বাসার পাশে তো সেই জন্য। আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আপনার বয়সটা যেরকম ছিল তাতে আসলে সবকিছু মনে থাকার কথাও না। আমি একটা জিনিস বুঝলাম প্রিয় শ্রোতা এখানে, সেটা হচ্ছে ও যে সময়ের গল্পটা বলছে সেই সময়ে প্রথমত বিয়ে হওয়া তো প্রশ্নই ওঠে না, বাল্যবিবাহ যেটাকে বলে আমরা। কিন্তু বাল্যবিবাহে যেই ছেলেটি ওকে বিয়ে করছে তার বয়স কিন্তু 30-এর কাছাকাছি বয়স, এবং ওর মা ওকে বিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, ওর বাবা তো দেশের বাইরে, আমরা ঠিক জানি না। ওর যতটুকু মনে আছে ও বলছে যে আমি চকলেট পছন্দ করতাম, ওই চকলেটটা আমাকে দিয়ে বলা হলো কবুলটা বলার জন্য, চিনি পছন্দ করতাম, ও পরপর কবুল বলে দিল। ও এটাও নিশ্চিত যে ওর বাড়িতে বিয়েটা হয়নি, হয়েছে কোন একটা বাজারে বা কোন একটা জায়গায়। আপনি একটু বলতে পারেন যে ওই বিয়েটার সময় কে কে উপস্থিত ছিল? আনোয়ার ভাই ছিল। আনোয়ারকে যারা তো ভাই বলে, আরব বাড়ির আরব ঘরের চেয়ারম্যানের ভাই বলে আর কি। আর আনোয়ার ভাইয়ের বন্ধু বান্ধব ছিল, আমার মনে নাই। আর আমি স্বপ্নাপা ছিল, খোকার সাথে খোকার কিছু বন্ধু ছিল, আমি মনে নাই। আর আমার মা ছিল। এই কজনই? হ্যাঁ। তারপরে আমাকে নিয়ে আসছে খালামাদের বাড়িতে। আর স্বপ্নাপা তো একটু বুঝের, স্বপ্নাপা বলতেছে মা জানেন আজকে না লতার বিয়ে দিয়ে দিছে। খালামাকে তো ওই যে হাগল হয়ে গেছে, এই মাইয়ারে বিয়ে দিছে, ওই কেন একটা অনেক বাড়িবে আর বাড়ি মধ্যে তো থাকানোর দরকার নাই। এখন আমার খালামা লাগছে ঝড়গা, খালামা ঘাট্টি ঘট্টা সব ফিক্কা মাইরা আর মাইয়া রেখা যাইবে, মানে আমাকে রেখা যাইতো। মা আমার ছোট ছিলাম না, করলে কইরা সোজা হাঁটা ধরছে রাতে, দুপুর রাত। আমার ভয় কম ছিল, রাতে 2টার দিকে হাঁটা ধরছে, চলে আসছে আমাদের বাড়িতে। আর খোকা আল্লাহ রাখলে উনার মার লগে ঝরগা কইরা এরপর আমাদের বাসায় উঠছে। তখন আমাদের একটা চৌবাড়ি ঘর ছিল আর একটা দোচালা ঘর ছিল। ওই দিনে আমাকে আমার মা পরের দিন আর কি ওর কাছে রাত্রে আমাকে দিছে। আর ও আমাকে কত কিছুর ভয় দেখা, আমি ভয়ে আমি ভাইয়া আমি এটি কি এগুলা বুঝি না, মানে ফিজিক্যালি রিলেশন যেটা ওটা বুঝতাম না। তো বাসরাত বলতে কি একটা রুমে দিয়ে দিছে আর কি। রুমে দেওয়ার পরে ও আমাকে অনেক জোর জবরদস্তি করতেছে ফিজিক্যালি রিলেশনের জন্য। কানতে কানতে শেষ হয়ে গেছে, আমাকে আমার ছাড়ে না, আমি এগুলো বুঝি না এগুলো কি। ও একটু পর আমার কি বলবো, আমার জামার ধরে আর ইয়া ধরে টানা শুরু করে, আমি এগুলো ইয়া করতে পারি না। সারা রাত এরকম না। মা ছিল না? মাকে ডাকছিলেন না? ডাকছি না, আমার মা হিসাব ভয় দেখাইছে, টেন্ডা আছে না, টেন্ডা দিয়া কইছে তুই তো যদি শিক্ষা দেস তাহলে তোর টেন্ডা দিকে দিব। টেন্ডা কি জিনিস? মাছ ধরে যে
বর্ষি? না না, বর্ষির মতো, মানে এটা ওই গজারের একটা মাছ ঘাইয়া যে বর্ষাকালে। আচ্ছা, এক ধরনের বর্ষার মতো দেখতে, ওই যে পানির উপরে ছুঁড়ে মারে যেটা, ওটাকে বলে আর কি ট্যান্ডা, গ্রামের ভাষায় আর কি ট্যান্ডা বলে। ওই ট্যান্ডা দিয়ে আপনাকে মারবে? এটা ভয় দেখাইছে আমাকে খোকার মা, ভয় দেখানো। খোকার মা? আমার মা আর খোকা আর কি। আচ্ছা, খোকা এবং আপনার মা দুজনে মিলে ভয় দেখাইছে। আমি তো ভয়ে কথাই বলি নাই, পরে আমি অজ্ঞান হয়ে গেছি ও ট্যান্ডা দেখে, আর আমাকে ওই দিন আর কিছুই করে নাই। তার 2 দিন পরে আমার বাবা আসছে। বাবা মানে কি আপনার? হ্যাঁ, সৌদি আরব থেকে উনি আসলেন? বাবা আসছে সৌদি আরব থেকে। আইসা খোকাকে আমার ঘরে দেখা তো বাবা ফায়ার। এই বকুল, খোকা কেন আমাদের বাসায়, কারোর সাথে। বকুল কে ছিল? আমার মা। আমার বাবা আবার আমার মাকে শখ করে বকুল ডাকতো, কিন্তু আমার মাকে আমার ফ্যামিলিতে সবাই হামিদা ডাকে। আচ্ছা। তো এরপরে মা বলতেছে খোকার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিছে। পরে বাবা তো ফায়ার, তোরে এখন আমি ডিভোর্স দিব, আমার লেদা মাইয়া তো বিয়ে দিছস। মা ভয়ে। লেদা মাইয়া কি জিনিস? মানে এটা ছোট মেয়ে আর কি। এটা নোয়াখালী ভাষা বললাম। কোনো সমস্যা নেই, আপনি বলুন। ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিছস। মা আমার ভয়ে আমার কোলো করে আমার নানার বাড়ি চলে গেছে। এরপরে খোকারে আবার চিঠি লিখছে। খোকা 2-3 দিন পরে বিদেশ চলে গেছে। কোন দেশে চলে গেল? সৌদি। মানে ওই যেখান থেকে এসেছিল ওখানে চলে গেছে। আপনার বাবাও সৌদি আরবে থাকতো? আমার বাবা, হ্যাঁ, আমার বাবা আবার 6 মাস থেকে আমার বাবাও চলে গেছে। এদিকে আমি স্কুলে যাইতাম। তারপরে খোকা, আমরা স্কুলে যে আপনি যেতেন, আপনার সহপাঠীরা আপনাকে খেপাতো না যে তোর বিয়ে? হ্যাঁ, সবাই খেপাতো, বলতো এর পালিকা মাইয়ার বিয়ে হয়ে গেছে। পালিকা মার কাছে বিয়ে দিতাম, মা এরা আমাকে পালক মাইয়া কয়। আমি কি পালক কয়? আর এরা পাগল, এরা কিছু এটা তো বুঝিসবি না। দাঁড়ান, আবার একটা ধাক্কা খেলাম। সেটা হচ্ছে স্কুলে আপনাকে পালক বলতো। কি বলতো নোয়াখালীর ভাষায় বলেন তো একটু? হালিকা মাইয়া, এই এরা সুলতান হালিকা মাইয়া, এই হালিকা মাইয়া, এদিকে সবাই পালিকা মানে পালক মেয়ে। মানে আপনি মোটামুটি বুঝলাম যে আপনার ক্লাসমেটরা জানতো যে আপনি পালক। আমাদের স্যারেরা সবাই আমাকে এটাও ডাকতো পালিকা মাইয়া, সুলতানের পালিকা মাইয়া। সুলতানের পালিকা মাইয়া? সুলতানের মানে আমার বাবার নাম ধরে বলতো। সুলতান হচ্ছে আপনার বাবার নাম, এবং বলতো যে সুলতানের পালিকা মেয়ে। তার মানে আমরা জানি না সত্য কি মিথ্যা, চারপাশের লোকজন সবাই জানতো যে আপনি এই পরিবারের পালক মেয়ে। প্রিয় শ্রোতা, এতক্ষণে মোটামুটি আমরা বিশ্বাসযোগ্যতার একটা জায়গাতে পৌঁছাতে পেরেছি যে ওর সাথে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। হ্যাঁ লতা, তারপর? পরে যখন আমার বাবা বিদেশ গেছে, এই পরে 1 বছর না যেতে যেতে আবার মা চিঠি দিছে, খোকা তোর চাচা চলে গেছে বিদেশ, তুই চলে আয়। আচ্ছা। তখন আমার মনে হয় আমার বয়স 9 বছর হবে। কোন ক্লাসে পড়তেন ওই সময়? তখন ক্লাস 3-তে পড়তাম। ক্লাস 3-তে পড়তেন, তার মানে 8 থেকে 9 বছর বয়স। তারপরে খোকা চলে আসছে, আসার পরে মানে ওর মার বাড়িতে উঠছে। ওটার পরে আমার জেঠিমা বলতেছে তুই ওই বাড়ির ধারে কাছে যাবি না। 1 দিন রইলো, 2 দিন রইলো, 3 দিনের দিন আমার জেঠি লোকে জড়কা কইরা আমাদের বাড়িতে চলে এলো। কে? খোকা। তখন আমাদের আবার বিল্ডিং করছে। আচ্ছা, বিল্ডিং এর প্রসঙ্গে আমি আসছি একটু পরে। তার আগে আমাকে একটু বলেন যে খোকা আপনাকে বিয়ে করলো, খোকার পরিবার থেকে কি এটার মত ছিল? না, আমার জেঠি আমার তো আমার মাকে কোন গজব ডালতো। আল্লাহর গজব পড়ো কি শয়তানের উপরে লেদা মাইয়া ধরে আমার বুড়া পেডার কাছে বিয়ে দিছে, বুড়া ওলার কাছে বিয়ে দিছে। এই মাইয়া কিছু বুঝে না, আর আমার পোলা পাগলে বিয়ে করছে। কি জায়গা জমি আছে এই জায়গা জমির লেগে তুই পাগলে বিয়ে করছস, এটা বলতো। আচ্ছা, ঠিক আছে, তারপর? খোকা ওর মার সাথে জড়গা করে আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের আবার বাবা বিল্ডিং করে গেছে, সার্ভার টিন দিয়ে গেছে। তখন দাদি ছিল, আমার ফুফু ছিল। খোকা আমার দাদির সাথে কথা বলতে দিত না, ফুফুর সাথে আমার সাথে কথা বলতে দিত না। আমাকে আমার মা আমার 1ম দিন ওদের বাসায় দিয়েছে, ওই রুমে দিয়েছে, খোকারের রুম। এরপরে এই মাসকে দিয়েছে, আমার দাদুর আবার বাইর করে দিছে, আমার রুমে দিয়েছে। আর আমি মা গো করছি দিয়েছি। ও আমার মানে কি বলবো, ব্যাক সাইডে অনেক ব্লাড বাইর করে ফেলছে। আমার মাও পাশে বসা ছিল, মা একটু কিছু বলো নাই যে আমার মায়েরটা ছোটতে আমার মায়েরটা এরকম অত্যাচার করিস না। আমি বয়স পরে আমার এক ভাইয়া পড়াইতো, ওনার নাম পারুক ছিল। উনি আমার বাসায় এসে দেখে আমি হাঁটতে পারি না। পরে মার সাথে জড়গা লাগছে, চাষি আমার পাগল হয়ে গেছেন, লেদা মাইয়া ধরে বুড়া বেড়ার কাছে বিয়ে দিচ্ছেন, আমি আমাদের মেয়ের আর পড়াবো না। এটা লইয়া খোকার লগে জড়গা মারামারি লেগে চলে গেছে। পারুক ভাইয়া জহির ভাইয়া চলে গেছে, উনি আমাদের পাশের গ্রামের। এরপরে আমি স্কুলে যাইতাম, কি পড়তাম, আমি নিজে স্কুলে মারি খাইতাম। ম্যাডামরাও বলতে পারতাম না আমার যে এরকম অত্যাচার করে। বাসায় আসলে ভয়ে এক সাইডে বসে থাকতাম, খোকায় ভয় লাগাইতো শুধু শলা দিয়া, আজকে তোর শলা দিব এমনি কইতো। শলা কি জিনিস? মানে ওই যে দাঁত খসে শলার মুঠা বলে যে নারিকেল গাছের শলা যেটা, ওইটা দিয়ে আমার ভয় লাগাইতো। বলতো তোরা যে শলা নেবো তো যদি আমার কথা না শুনোস তোরা যে মাইরেই ফেলবো। আমি বয়ে যাইতাম ওর রুমে, গেলে মা কয়ে চিৎকার মারতাম, মাও বয়ে থাকতো। আর প্রতিদিন আমার মা, ডোন্ট মাইন্ড, যারা শুনতেছেন আপনারা কেউ মাইন্ড করিয়েন না,
আমার মা খোকার সাথে প্রতি রাত ঘুমাইতো, আর আমার শিখিয়ে দিত কি, তুই যদি কস আমরা একসাথে ঘুমাই তাহলে তোর জবা করে ফেলবো, তোর বাপের কাছে কইতে পারতি না, আমি কাছে কমো না, ডরে কারো কাছে কইতাম, কিন্তু সবাই জানতো আমি যে মার খোকা একসাথে ঘুমাইতো, সকালবেলা আমার কাছে মা হয়ে থাকতো, মানে প্রতিদিন আমার সাথে এরকম। আরেকদিন আমাকে ধরছে, ধরার পর আমি ভয়ে আমি বাথরুমে যাবো কইছি, আর বাথরুমে যাইতে দিছে আরে আমার মা, আমি ভয়ে বাথরুমে বয়ে রয়েছি, আমি বাইরে হইতেছি না, আরে মা যায়, আমি বলছি মনে কেউ বাথরুমে যাইবো, দরজা নক করতেছে, দরজা খুলে দেখি মা, আমার মা আমার চুলের মুঠি চাবি ধরে রাখছে, আর খোকা বাথরুমের থেকে ব্রাশ দিয়া ময়লা সবটি আমার মুখের ভিতরে দিয়া, পানি দিয়া, গলায় চাপ দিয়া খাওয়াই দিছে সব ময়লা। ময়লা খাওয়াই দিছে, আমার বাড়ির সবাই বাচ্চা সবাই ধরে এসে, আর খোকা সবাই লগে ঝগড়া লাগা শুরু করছে, এই আমগো ফ্যামিলির ব্যাপারে তোরা কে, কেউ ডরাইতো না খোকা আর মার মুখের ডরে। মানে আরেকদিন আমার মার আগুন আমার রেখা রামুন গেছে, খোকা আমার এদিকে, আমি যাবো না, আমার ভয় লাগে, কত না আইলে তোরা বাইরে ফেলবো, আমি যাই না, দেখে আমার চুলের মুড়ি যাবে দৌড়া, যেমন লাথি এমন কিল এমন ঘুষি এমন ফুটবল শুধু শর্ট দিত। পরে একটা বড় একটা বাঁশ দিয়ে আমার মাথা বেড়ায় বাড়ি দিত গেছে, আর আমার মাছ দফা ছিল, মাছ দফা যদি না ধরতাম আমি মরে যেতাম, আমার বাড়িটা মাছ দফার গায়ে যায় পড়ছে। মাছদাটাকে মাজদাপ আমার যারা তো বোন, আপনারা চাইলে ওর সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অনুষ্ঠানের সাথে আমরা দরকার হলে প্রয়োজনে যোগাযোগ করবো। হ্যাঁ, ওনারা বলবো আমি মিথ্যা বললি না, সত্যি বলি। এরপরে প্রতিদিন এরকম প্রতিদিন অত্যাচার করতে আমার খালাম মারছে, আর আমি খালাম্মা আমি আপনার লগে চলে যাবো, কিন্তু খালাম্মারে বুঝতে দিই নাই, নাহলে মাকে বকবো, মারে যদি বকা দেয়, মাকে ভালোবাসতাম সেই জন্য মারে বকা খাওয়াইতাম না খালাম্মারে দিয়া। খালাম্মা আমারে নিয়ে গেছে, অসুখের নাম কয়ে আমার আবার লই আনছে, আয়না খোকার রুমে প্রতিদিন দিত, প্রতিদিন খোকা আমার 2 দিন পর ব্লাড, কত ব্লাড আমার শরীরের থেকে যে জোরছে আমি জানি। লাস্টে একদিন খোকা সেন, গলা সেন, আমি ওকে ভাইয়া আমি একটু পড়ি, ওরা আমি ভাইয়া ডাকতাম, খোকা ভাইয়া আমার একটু সেন্টটা দিবেন, আমি একটু পড়ি, দিছে। এরপরে কি লইয়া জানি ঝড়গা লাগছে, আমি দিন আর দেখি মানে ফিজিক্যালি রিলেশন ওর সাথে করি না দেখে আমার উপরে নিয়ে একটা আসার দিছে, আসারের লগে আমার মানে কোমরে জার দিয়েছে, মানে ভাঙিয়ে গেছে। আমি মা আমার মায়েরা বলছে, মা আমার ধরেন, মা উপর দিয়ে এসে লাত্তাটা শুরু করছে, তখন উপর দিয়ে লাত্তাটা শুরু করছে। আবার ইয়েতে গেছে, আবার একদিন শাহজালাল শাহপারান মাজারে যাবে, সব রেডি চলে যাবে, হ্যাঁ সিলেট। এরপরে খোকা লগে মার সাথে জড়গা লাগছে, আরে মার মাথা ফাটাই ফেলছে খোকা। এবার এদিক দিয়ে বলি আমার মার মাথা জ্বর ছিল, তো সবাই বলতো ফকির, মানে আমার সবাই না, খোকা মার ভক্ত ছিল, বাবা ইয়ে ফকির বাবা ইয়ে। আমার মা মারছে, আর ওই কানিসের উপরে উঠে পাগলের মতন অভিনয় করা শুরু করছে। আর খোকা কাকে মারছে? আমার মাকে মারছে আর কি, আমার সাথে ফিজিক্যালি রিলেশন করতে পারে না দেখা আমার মার মাথা ফাটে ফেলছে খোকা। পরে আমার খালাম্মাদের বাড়িতে গেছি, যাওয়ার পরে খালাম্মাকে বলতেছে, খালাম্মা মার তো মাথা ফাটে ফেলছে। খালাম্মা আসছে, আয়সা খোকারে বকাঝকা করছে, এরকম ইয়ে হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে। মাহেরা পরের দিন আবার দুজনে একসাথে ঘুমায়। পরে আমি তো আর এটা বুঝতাম না। বাবা আসে না, বাবা বিদেশ থাকে। না আপনি যেটা বলছিলেন যে বাবা আসে, এটা কি ছিল? এটা বাবা মানে ওই যে ফকির বাবা। কোন ফকির বাবা? কিসের? ওই যে জিন ভূত ফকির বাবা বলে। এটা কেন বলছিল? এটা মার মাথা জ্বর ছিল তো, সেই জন্য বাবা আসে বলতো। এটা কে বলতো? এটা খোকা বলতো। আর আচ্ছা, মানে কবিরাজি করতো আর কি, সবাইকে দেখাইতো উনি কবিরাজ। আমার মা কবিরাজ, দূর থেকে লোক আসতো, টাকা ইনকাম করতো। আমার মা কিছু টাকা ইনকাম করতো, যাক এগুলা। তারপরে 2 দিন পরে ভালো হয়েছে, আরে পরে আবার সিলেট গেছে। যাওয়ার পরে ওখানে ওরা স্বামী স্ত্রী কই আমাদের মেয়ে বানাইয়া ওরা রুম নিছে সিলেটে। হ্যাঁ, তারপর এক রুমে আমরা ছিলাম। আমাকে এক সাইডে দিছে না মাঝখানে দিছে, আমার মনে নেই ভাই, একজনের নাম মিথ্যা বলতে পারবো না আমি, আমার একটু মনে নাই। পরে ওখান থেকে আমরা চলে আসছি। আসার পরে আমাকে বলতেছে, আমি আবার বাইল টোকাইতাম। বাইল মানে সুপারি পাতা, সবসময় এটা আমার ফেভারিট ছিল। ঝড়, হ্যাঁ ঝড় হোক, আমি ঘরে নাই, আমি বাইরে যেতাম গা। এখন কি আমার মাথায় ঠাডা পড়লো না কি পড়লো আমি নিজে জানি না, আমি বের হয়ে যেতাম গা। তা আমি আইসা দেখি ওই যে আমাদের জানালা ছিল, জানালার একটু ফাঁক ছিল, তা আমি মা ডাকতে গেছি, আর দেখি খোকা মায়ের গার উপরে। পরে আমি দরজার সামনে যাই শোরুমে, আমি তখন বুঝতাম না এগুলা। আমার দেখি ভাবি আইতেছে, বাচ্চু ভাইয়ের বউ, বলতেছে, লতা তোর মা কই? আমি এখন কই? মা মনে বিড়াল মারে, খোকা ঘরে, মারা যদি মারে। পরে আমি ভাবি ও বাচ্চু ভাই আছে, আপনি দৌড়ান বাচ্চু ভাইয়ের কাছে যান। বিড়াল মারা মানে? আমি তো জানতাম, আমাকে শিখে তো ওরা ফিজিক্যালি রিলেশন করতো, আর আমার বলতো বিড়াল মারে।
এগুলো বলতো আপনাদেরকে, যেটা বিড়াল মারা? আমাকে বিড়াল মারে বলতো, আমার মা বলতো আমরা বিড়াল মারি। ভাবি আসলে আপনি কি বলতেছেন? ভাবি আসছে আর আমি ভাবি ওই যে বাচ্চু ভাই আপনারা ডাকে, ভাবি ভাবছে সত্যি সত্যি বাচ্চু ভাই রিক্সা চালাইতো, ভাবছে রাস্তার মাথা থেকে সত্যি সত্যি ডাকছে, ভাবি দিছে দৌড়। পরে আমি দরজা নক করতেছি আর ওদের মনে সমস্যা হয়েছিল, আমার এই রুম পিটা দিচ্ছে আমার মা দুইজনে মিলা। পরে আমি আপনারা রুমে কি করেন এটা বলছি, দেখা গলার মধ্যে পানা দিয়ে ধরছে, ধৈরা কয় কি তো দরকার আছে আমরা কি করে বিড়াল মারি। তো আমাদের বাড়ির সবাই জানে এসব, কিছু কিছু কাহিনী জানে। আচ্ছা, এই যেভাবে বলতেছি এই সিরিয়াল প্রতিদিন হইতো, প্রতিদিন 3 থেকে 4 বছর আমার উপর অত্যাচার, যেমন লাঠি, মানে কি বলবো ভাইয়া, আমার জীবনে মানে আমার মতো মায়ের কেউ খায় নাই ভাইয়া, কোনোদিন লাঠি, কোনোদিন কি কোমর, মানে মায়ের একটা মানুষের একটা সীমা আছে। আমার মাথা ফাটে গেছে, এই যে মাথা ফাটানো আছে, মানে উপর থেকে নিচে ঝাড়তে এইভাবে লাগতে পারতো। ফুটবলটা যেরকম না, ওই যে কাকা ফুটবল, মেসি ফুটবল যেন ফুটবল খেলে, আমার না ওরা দুজনে ফুটবল খেলতো আমার নিয়ে। 4 বছর পরে গেছে খোকা বিদেশ যাওয়ার পরে, তখন আমার মা খোকার সাথে ঝড়গা লাগছে। আর খোকা বলতেছে তুই যদি তোর জায়গা জমি না লিখে দেস তাহলে তোরও তালাক দেবো, তোর মাইয়ারও তালাক দেবো। তোরও তালাক দিব, তোর মায়ের? তখন টেলিফোন ছিল, মোবাইল ছিল আমাদের খুলনার বাজার, ভাইয়াটার নাম আমার মনে নাই, ওই ভাইয়ার মোবাইল ছিল, উনি আইসা বলতো খোকা ফোন দিছে, আপনাকে ফোন আইছে, এরকম না এক কথা দুই কথা। মার সাথে ঝড়গা লাগা পরে বলতেছে কি তোর মাইয়ারও তালাক দেবো, তোরও তালাক দেবো। এরপরে মা কয় আমার মাইয়ের তালাক আমি নিজে লইতে পারবো, এটা কই আমার নিয়ে সাথে সাথে লাইন কেটা লক্ষ্মীপুর চলে গেছে। কোর্টে যাই, কোর্ট ম্যারেজ কিভাবে করে না এগুলা, আমার ডিভোর্স লইয়া ফেলছে কয়েকদিনের মধ্যে, ডিভোর্স লইয়া। এখন বাবা আমাকে কথা জিজ্ঞাসা, এই জন্য ডিসমিস না পাই আমারে মেজু খালাম্মার দেবরের শ্বশুর বাড়িতে আমার কাজে দিয়ে দিতে হয়েছিল 500 টাকা বেতনে, কিন্তু আমার বাবা বাইরে থাকে, বাড়িতে বিল্ডিং, টাকার অভাব নেই। পরে দিয়ে দিতে হয়েছিল, আমার খালাম্মা আটকাইছে। মেজু খালাম্মা কয় কি তুই পাগল হয়েছিস নি, তুমি এটা জীবনটা নষ্ট করে দিছিস। এটা বলার পরে মা এখান থেকে আর কিছু করতে পারে নাই, দেখা আরো জায়গায় তিনখানায় দিয়ে দিতে হয়েছিল। ওখান থেকে কে জানি আবার বাসায় আমাকে, এটা আমার মনে নাই, এটা আমার খালাম্মা আমাকে বলছে, এটাও কিন্তু আমি জানতাম না, ছোট ছিলাম তো। আমার মেজু খালাম্মা বলছে, আপনারা যদি চান আমার মেজু খালাম্মার সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, আপনি যে রেফারেন্স গুলো দিচ্ছেন সেগুলো আমরা অনুষ্ঠানের শেষে শাকিলকে দিয়ে আমরা একটা তথ্য প্রমাণ সহ একটা প্রেজেন্টেশন আমরা রেডি করে রাখবো, ঠিক আছে? বলুন। খোকার সাথে তো ডিভোর্স হয়ে গেছে, ওইদিকে এটি বলে হয়েছে, আমি আর ওটা জানতাম না। পরে বাবা বাইরের থেকে আসছে, আস্তে 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 আমিও বড় হইতেছি। আমি ম্যাসুইট হওয়ার পরে মানে বাবা আসছে, ক্লাস 9-এ উঠবো, তখন আমি ম্যাসুইট হই, কিন্তু কি পড়ি আমি নিজেও জানি না। ওই যে মার ধরে ভয়ে থাকতাম, আর মারতো না, স্কুলে গেলে ওগুলো কল্পনা করতাম, ভয় চিৎকার পারতাম, তো স্যারেরও মারতো ধরে। ইংলিশে কাঁচা, অঙ্ক তো কাঁচা, কিন্তু কোনোদিন ফেল করি নাই, নাম্বার পাইছি, যেভাবে হোক একটু পাস করে গেছেন। পাস না, নাম্বার পাইছি, একদম জিরো, যেটা আমরা বলে না জিরো, ওটা পাই নাই কখনো আমি। এবং এটা শুধু স্কুলেই পড়তেন, বাসায় কোনো টিচার ছিল না? না, টিচার রাখতো না, আরবি পড়তাম আমি। আমার মা আমাকে আরো বেশি গেছে। এখান থেকে বাবা আইছে, বাবা আসার পরে মা মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে। এখন মা কি করছে, আমার নামে বাবার কাছে আমাকে অনেক খারাপ বানাতো, বোকাঝোকা করতো, মাও দেখতে পারতো না, বাবাও দেখতে পারতো না। আমার একটা ফুফাতো বোন আরেক বাড়ির, ও আইসা আমার লগে দুষ্টামি করতেছে, আর বাত্তি যেটা ওটা নিবাই দিতেছে, আর আমি বারবার যে ধরাইতেছি। আমার বাবা কোন দিক থেকে আইসা আমার মা গজব ডালতেছে, গজব ফরক তোর পরে, তুই মরতে আরস না, এমনি কয় আর কি, অনেক খারাপ খারাপ। আমি তো কিছু বলি না, আরো বিশ্রী ভাষা বলতো। মা প্রেগনেন্ট তখন 1 মাস, আমি তো জানতাম না, উনি বলছে। এদিক দিয়ে আমার বিয়ে টিয়ে দেখতো আমার বাবা। এরপরে এমন মানে কি বলবো, বাবা এসে আমার 2 গালে 4টা থাবড় দিছে। পুরুষ মানুষের হাত বুঝেন তো, আমি ছোট মানুষ, আমি ঘুরতে 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 ঠাস করে পরে সেন্সলেস হয়ে গেছে, জানতাম না। পরে মা নিজে হতভম্ব হয়ে গেছে, আমিও মারি, আমনও মারেন, মাইয়াটা জীবন আপনি মারেন কে, তো তুই মাইয়ার মাই খাওয়াইছিস কে আমারে দিয়া। তাই এরপরে এরকম যাকতে পরে বাবা বিদেশ চলে গেছে। বিদেশ যাওয়ার পরে আমি মেসুইট হয়ে গেছি। তারপরে আমার ভাই হয়েছে, ভাই হওয়ার পর থেকে ভাই হওয়ার প্রসঙ্গে মানে হচ্ছে আপনি এতদিন ওখানে জানতেন, চারপাশের লোকজন বলতো পালক কন্যা, পালক কন্যা। এবার আপনি দেখলেন যে আপনার মার একটা সন্তান হলো এবং তিনি হচ্ছেন ছেলে, ঢাকায় হলো, ঢাকায় খালাম্মাদের কাছে থাকতো। আচ্ছা, বাড়িতে গেছে, যাওয়ার পরে এখন আর আমারে দেখতে পারে না। আমার ভাইটা হওয়ার পর থেকে আমার সাথে কেমন থালিবালি করা শুরু করছে। আমার মা ভালো কথা কইলো খারাপ মনে করে, আমার ভাইটারে নিয়ে একটু কোলো করে একটু দুষ্টামি করছে, পড়ে গেছে। আমার কয় কি ওই তুই সতীন লাগস নি, আমার ওই সতীন আমার পোলারে ফালাইছিস কি লাগে, তোর ফেরাতে হয়েছে নি। আমার এমনি কথা কনকে সবাই বলতো কি খারাপ খারাপ বাসা। পরে একদিন আমার ভাই আমার একটু সালোয়ার মানে ম্যাসেট হলো, আমি তো পাগলামি করতাম একটু, জামা ছিঁড়ে গেছে দেখে আমার মা আমার কাকাদের সামনে আমার পুরা সালোয়ার খুইলা, আমার জামা কাপড় খুইলা পুরো উলঙ্গ অবস্থায় মারছে। তখন আমি ম্যাসেট
আমার কাকারা সবাই দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছে শরমে। লতার মা আপনি পাগল হয়ে গেছেন। এই যে সবাই কথা বলা বন্ধ করছে আমার মার সাথে, কেউ কথা বলে না আমার মার সাথে, আমাদের বাড়িতে কেউ কথা বলে না, সাইডে সাইডে সবার বাসায় যায় সবাই। আমরা কথা, তুই মরতে পারস না, মরে যেতে পারস না। ভাইয়া আমি তো মেসেজ হয়েছে আমাকে, আমার একটা আফা বুদ্ধি দিয়েছে কি, তুই ওই যে মেয়েরা যে ছোট জামা পরে আর কি, ওটা তো বুঝতে পারছেন সবাই, তা ফেরিয়াল আসছে আরে আমাকে 20 টাকা দিয়ে আমার আপা ওটা কিনে দিছে। আমি পড়ছি আর আপনি মা আপনি বলবেন তো মা এগুলো পরে না, বলবেন না আমি তো জানি না। আমার আতুরা দিয়ে আমার এগুলো বাড়িয়াই, মাথা বাড়িয়াই, মাথার মধ্যে বাঁশ দিয়ে বাড়িয়াই আমার পুরা মাথা আমার সেন্সলেস করে ফেলছে। এরপরে আমি আমার মারেন কে, আপনার একটা ছেলে আপনি বাইডার আদর করেন আমার মারেন কে, এটা বলছি দেখে আরো লাতি। একটু যদি কিছু পড়া যায় আমার হাত থেকে দৌড়া মাইট শুরু করতো, যদি একটু আদা পড়ছে পুকুরে বয়া কান্দা শুরু করছি, এই ওখানে রাইখা বাথরুমে ঝাড়ু দিয়া, যেটা ঝাড়ু দেয় ওই ঝাড়ু দিয়ে এরম মারা মারছে পুরা। সবাই রাস্তার মানুষ থাকাইছিল আর শুধু করতে বেরিয়ে পাগল নিয়ে মাইয়াডার এরকম মারে কে। সবাই বলতো লতার মা তুমি এরকম মাইয়াডার মারো কে, মাইয়াডা তো ময়রা যাবো, তুমি মাইয়াডার জীবনটা নষ্ট করে দিছো, তারপরে মাইয়াডার এরকম মারো করতে। সবাই গজব ডলতো এই আমার ব্যাপারে আপনারা কথা কন, আপনারা কে, আমার মাইয়ার আমি মারবো না কানমু, এটা কত তোর মাইয়া দেখে তুই এরকম মারবি। যাক এরপর আমার ভাইটা হওয়ার পরে আমার একটু মনে নাই ভাইটার কয় বছরে জানি আমার তখন বিয়ে আর কি দিবে, সব দেখতেছে আগুন খিল সুমন, মানে আপনার বিয়ে দেওয়ার একটা প্রিপারেশন নিচ্ছে। ওকে, বলতেছে বিয়ে দিবে আগুন খিল ছেলের বাড়ি। আগুন খিল এটা কোথায়? আগুন খিল আমাদের গ্রামের পাশে। আচ্ছা, ছেলে মেট্রিক পর্যন্ত পড়াশোনা করছে, আমি কিন্তু একটু মোটা ছিলাম তো ওরা আমাকে পছন্দ করছে, আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করছে। 2005 ঘটনা। ওকে, এখানে আমার এসেক ভাই বলতেছে আপনারা বিয়ে দিবেন না, এরা জুইতেন না। আমার মা আবার একটু পাগল টাইপের, যেটা মাথায় উঠে ওটা না করে ছাড়ে না, না এই ছেলের কাছে বিয়ে দেবো, ছেলের মা আসে ও যায় পছন্দ করে যাক। তখন কি আপনার বাবা দেশে ছিলেন? দেশে বাইরে ছিলেন, তখন আমার বাইরে চলে গেছে। আচ্ছা, এরপরে বিয়ে হয় আমার। ছেলেটা সম্পর্কে একটু জানি। ছেলেটা খুব ভালো ছিল। বয়স কত ছিল? বয়স কত 26-27 বছর ছিল। 26 থেকে 27 বছর। হ্যাঁ 25-26 বছর। আমার কত 12-13 বছর এরকমই হবে আমার মনে নেই। এটা গিয়ে 9-এ উঠবো এমন টাইমে। 13 থেকে 14 বছর। ওকে, তার মানে তখন আপনি আবার বিয়ে করছেন, সেটাকেও বাল্য বিবাহ বলতে পারি আমরা। বিয়ের আগের দিনের ঘটনা, আমার মা আমাকে একটা কাপড় ধুতে দিছে, তা আমি ওটা ধুই নাই দেখে আমাকে সবাই সামনে এরম মারা মারছে আমার গায়ে হলুদের দিন। বিয়ে দেওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে আমাকে ওরা অনেক আদর করতো, আমি ঘর লেপতে গেলে আমার পুরো মুখ টুক ভরে ফেলতাম, বুঝতাম না ঘর লেপা। ওরা কি জানতো যে আপনি পালক নেই? না, ওরা ওটা জানতো। ওদেরকে বলা হয়নি? ওটা জানতো মনে হয় নাকি জানতো না ভাই, ওটা শিওর না। ঘর দৌড় সব লেপতাম। আর আমার দেপরা ছিল সুজন, জানি না সুজন শুনতেছে কিনা, সুজনের সাথে আমি মারামারি করতাম। ও ছোট আমিও ছোট, সমবয়সী। ওরে মায়েরা বাথরুমের মধ্যে ঢুকে ফেলতাম, ও আমার ভয়ে বাথরুমে চলে যেত, ভাবি আমার মারে, সবাই আমার পাগলি বলতো, সবাই আমার শাশুড়ি টাশুড়ি সবাই আদর করতো, আমার পাগলি বৌমা, কিন্তু আমাকে রাঁধতে দিত না, সবকিছু করে দিতাম আমার শাশুড়ি রাঁধতো। আমার শ্বশুরে কি করতো, চকলেট আচার এগুলো আইনে আমার বালিশের নিচে মাটি খাইস। আমার শ্বশুরটা অনেক ভালো ছিল। আর সুমনে মানুষ একটু স্বামী স্ত্রী কত কিছু আনে না, ওর কাছে এগুলো ছিল না, যে বোর জন্য একটা কিছু আনবো ওগুলা করতো না। তারপরে আমার একটা বাসুর, এটার নাম শুনলে আমার জিদুডে, পারুক। ওই ছেলে এমন কোন মেয়ে নেই যে নির্যাতন করছে, যাকে দেখে তাকে পটায় ও ফিজিক্যালি রিলেশন করে। ও আমার দিকে নজর পড়ছে, এখন আমাকে বিয়ে করবো, আমাকে বারবার প্রস্তাব দেয়। পরে আমি ভাসুরে আপনাকে প্রস্তাব দিচ্ছে বিয়ে করার জন্য? আপন ভাসুর মানে চাচাতো ভাসুর আর কি। সুমনদের সাথে আবার ওদের সাথে একটু জায়গা নিয়ে দ্বন্দ্ব, আমি রাজি হই না দেখে সুমনের মারে নিয়ে সুমনের কাছে আমার নামে একটা বদনাম করা শুরু করছে। কি বলবো, বলতেছে যে ও আমাকে একটা সিটি দিছে, আমি বুঝি নাই সিটিটা কি, এটা সুমনের হাতে পড়ে যায়। সুমন আমার 2-3টা থাপ্পড় মারছে। চিঠিটা কে দিয়েছে? ভাসুর? পারুকে। হ্যাঁ, ফারুক ছিল আপনার ভাসুর, আর সুমন হচ্ছে আপনার হাজবেন্ড। আর পারুকের সাথে ওর কাকি আর কি, ওর কাকির সাথে রিলেশন ছিল, এখন বর্তমানে ওর সাথে সম্পর্ক। ওকে বিয়ে করে ঢাকায় থাকে, আগের হাজবেন্ডকে ছাইরা বাসুরের ছেলের কাছে বিয়ে করছে মহিলা। তারপরে এখন আমি রাজি হই না, সুমনদের সাথে ঝড়গা। এ কি করছে, বুদ্ধি করে আমার মার কাছে গেছে, বলতেছে আপনার ছেলের ভবিষ্যৎ নাই, আপনার ছেলের দিকে তাকাইবেন না, আপনার ছেলে একটা দিন দিন বয়স হইতেছে, ইয়া হইতেছে, আপনি আপনার ইয়া করেন কেন, এই মেয়েকে, ওরা তো লোভী, ওরা টাকা পয়সার জন্য লোভ করে, এইসব বইলা। ও বাবারে, আমার মা তো একটা পাগল টাইপের। শোনার পরে আবার এদিক দিয়ে সুমনের মা আমার বলতেছে, আমার শাশুড়ি, লতা আমার 5,000 টাকা ধার দিবা, তোমার মাকে বললো দিত, তো আমি টাকাটা দিয়ে দেবো। আমি এসে মার কাছে বলছি, ওরে বাবা, মা তো আমার আটকে ফেলছে, আর আমারে দিব না। ও যে ফারুক এসে সব বলছে যে এটা হয়েছে, আমার মা এমন স্তূপ উঠেছে ওই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যাইয়া আমার সাথে বলে ফারুকের লগে ফিজিক্যালি রিলেশন আসছিল। আমার মা এটা বলে, মা
কি বলবো। এরপরে মা পাগলামি উঠে গেছে, মা কোর্ট ম্যারেজ কইরা সবার মানে আমাদের ওখানে একটা ভোট অফিস ছিল, ভোট অফিসে বলতেছে কি সুমন আমার শরীরে হাত দিচ্ছে। মানে একটু বোঝার চেষ্টা করি, আপনার মা চাচ্ছিল সুমনের সাথে আপনার ডিভোর্স হয়ে যাক। এটা কেন? ওই যে ফারুককে বলছে এখন ওনার জায়গা জমি নিয়ে যাবো সুমনরা, হে ভয়ে আমার ওখান থেকে নিয়ে নিচ্ছে। ফারুক মানে আপনার ভাসুর, সে এসে আপনার মাকে পটালো এবং সেই জন্য আপনাদের সংসার ভেঙে যাচ্ছে আর কি। সবাই খেপে গেছে আমার মার নামে, তুমি পাগল, সুমন ওই ধরনের ছেলেই না। আমি বউ, সুমনের পায়ে ব্যথা, আমি টিপমু, আমার না টিপতে মানে আমার মা টিপতে যায়। পরে সুমনকে মা আপনি আমার মা লাগেন। সুমন খুব ভালো ছিল, সুমনের মা ছাড়া কথাই বলতো না। যাক, তারপরে ওখানে সুমন আমার নেওয়ার জন্য অনেক আগ্রহ ছিল, ওরা নেওয়ার জন্য অনেক কিছু করছে আমাকে নেওয়ার জন্য। আমার বান্ধবী জেসমিনে সাহায্য নিয়ে আমার মা আমাকে ঘরে আটকে রাখতো। পরে ডিপোজ হয়ে গেছে, এখন আমি বাড়িতে আসছি, আসার একদিন পর আমার মা বলতেছে তোমার খাওয়াইবো কে ঘরের ভিতরে এমনি। তা আমি কই কেন, বাবা বিদেশ আছে না? ওই তোর বাবা বিদেশ আছে, তোর বাবা টাকা পয়সা দেয় না, তুই যাবি আমার বাসার থেকে বাইরে হবি। জেসমিনের বাবা মন্নান কাকা ওনারে খবর দিছে, ভাই এটার ফারাক নিয়ে বিক্রি করে দেন, জেনে পড়েন এটা নিয়ে দিয়ে আইন। তা আমার ফুফাতো ভাই ছিল ইসুফ আবার আমাকে আমার মায়ের মারতো দেখা কয়টা মুড়ির লেগে আমার মামারে আমার মাঝখান দিয়ে বলতে ভুলে গেছি, আমি একটা অ্যাফেয়ার করতাম, ওর নাম মনির ছিল। আমার মা ওর সাথে আমাকে বিয়ে দেয়নি, ওকে অনেক বিশ্রী কথা বললা ওকে আমার থেকে দূরে সরাই নিছে। এটা সুমনের বিয়ের আগে আর কি। ওই মনিরের সামনে আমাকে অনেক মারতো। আপনাকে যে দ্বিতীয় বিয়েটা করালো এটার মেয়াদ কতদিন ছিল? 5 মাস। মাত্র 5 মাস। এবং আপনার মা ইচ্ছা করে আমার 2টা বেবি নষ্ট করে ফেলছে আমার মা। এটা একটু শুনি। এটা আমার মা, আমি তো একটু বুঝতাম না। আমার মা বলতো কি আমার সাথে চল, গেছি পরে একটা ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তারের মহিলা কি জানি 5 টেপ দিয়ে কত কিছু করছে, ডিএমসি করে আর কি। তারপরে 2টা বেবি নষ্ট করছে। এটা কি আপনার হাজবেন্ড জানতো? না, এটা কেউ জানতো না। ওরা মা আমাকে ভয় লাগেছে, সেই জন্য আমি বলি নাই কাউকে। ওখানে তো আমার এই সাবজেক্ট গেছে গা। এখন কাকারে ধরছে, কাকা আসছে আইসা, এরপর আমার মা ওর হাতে উঠাই দিছে করিডোরে নিয়ে। যেখানে পারেন টানবাজার, কি টানবাজার বলে? টানবাজার আপনি জানেন না ওই সময়টাতে? এখনো জানেন না? আমি জানি না। টানবাজার কি বলেছে? বলছে আমাকে টানবাজার বিক্রি করে দিতে। আমার কাকাকে বলছে যে টানবাজার পারেন যেখানে। কত বছর আগেটা? ওই যে 5 মাস পরে আর কি। এখন ডিভোর্সটা করে নিয়েছে। 2 দিন পরে আমাকে বাইরে করে দিচ্ছে বাড়ি থেকে। যাক, আমাকে ওখানে নিয়ে আসছে, আনার পরে আমার ভাইয়ার কাছে দিস। আমার কাকার আমি কইছি আমার ভাইয়ার নাম্বার এটা, বোরকা পরে আসছি, আমার ভাইয়ার কাছে আমার দিয়ে আসেন। কোন ভাইয়া এটা? এটা আমার ফুফাতো ভাই, ওনারা ওখানে গার্মেন্টস চাকরি করতো। ফুফাতো ভাই কি আপন ফুফাতো ভাই? এই আমার বাবার মেজো বোনের ছোট ছেলে ইসুফ। ওরা রংপুর থাকে আর ওরা গাজীপুরেও থাকতো, পোড়াবাড়ি। তো আমাকে পোড়াবাড়ি নিয়ে দিয়ে আসছে। নিয়ে দিয়ে আসার পরে ভাইয়া আমাকে দেখা 2টা চোখের পানি ফালা দিছে। তোর কষ্টটা যায় নাই রে, তোর বিয়ে হয়েছে শান্তি হয় না? না ভাইয়া ভাইয়া গেছে। এরপর আমার ভাইয়া আমাকে গার্মেন্টসে দিয়ে দিচ্ছে। গার্মেন্টসের ওরা আমাকে অনেক আদর করতো, ডাক্তার আপা, জানি না শুনতেছে কিনা। তো আর আমি হেল্পার ছিলাম, তো শার্টের বডিটা কেটে ফেলতাম, বুঝতাম না তো। পরে আমাকে সুপারভাইজার উনি আমাকে খারাপ একটা গালি দিছে। আমি মা থাকমুই না হেনে দেখ, আমার মা কিন্তু আমার এত কষ্ট দিচ্ছে, আমার এগুলো ভুলে গেছে। পরে আমি বেতন না নিয়ে চলে আসছি। আর আমি এক আপার ফান্দে পড়ছি। ওই আপাটা বেশি ভালো ছিল না, উনি আমাকে নিয়েছে। কয়েকদিন পরে আমাকে গার্মেন্টসে কাজে দিব, দারোয়ান, সিকিউরিটি গার্ডের। আমি ভরসা পাইয়া গেছি। আর উনি আমাকে একটা লোকের কাছে রাতে 8টার দিকে দিয়ে দিচ্ছে। লোকটা বলতেছে কি আমি বাথরুম থেকে আসি, তুমি ফ্রেশ হয় না, তোমার সাথে আমার ফিজিক্যালি রিলেশন হবে, তোমার জন্য আমি 5000 টাকা দিচ্ছি সারা রাতের জন্য। আমি তো ভয়ে চিৎকার। পরে আমি বাধ্য হয়ে ওনার পকেট থেকে 2 না 3000 টাকা ছিল মনে নাই, এই টাকা চুরি করে আমি ভেগে গেছি। আমার সাথে কিছু করতে পারে নাই, ওনারে বাইরে দিয়ে বাথরুমে সিট কেড়ে দিয়ে আমি বাইরে ভাইগে চলে এসেছি। আসার পরে আমি এখন এত রাত্রে যাবো কোথায়, বাসে উঠছি। রাত্রে কোথায় যাবো, সারা রাত কমলাপুর ছিলাম। আমি তো জানতাম না কমলাপুর বলছে, কমলাপুরে যায় শুয়ে রয়েছে। ওখান থেকে যাক রাজধানী মার্কেট আসছি। রাজধানী মার্কেটে এসে কান্নাকাটি শুরু করে দিচ্ছি, কান্নাকাটি শুরু করছি। আরে জানি না শরীফ ভাইয়া আপনি শুনতেছেন কিনা। শরীফ ভাইয়া একটা খুব ভালো ছেলে, যেমন স্মার্ট, খুবই ভালো ভাইয়া ছিল। এখন আমাকে বলতেছে তোমার বাড়ি কই? আমি আমার বাড়ি নোয়াখালী। কোথায়? রামগঞ্জ। ওনার আবার ফ্রেন্ড ফারুক, একটা দোকান ছিল, তো ফারুকরে বলতেছে মেয়েটা তো এই ব্যাপার। কয় না রে, ও তো লোকেশন ভালোই বলছে, ঠিক আছে মেয়েটার দোকানে নিয়ে আনে, মেয়েটা অসহায় যাবে কই। ভাইয়ার দোকানে ভাইয়া আমাকে চাকরি দিচ্ছে, খাওয়া থাকার মতো, সেলসম্যান করতাম, বুঝতাম না ইয়া করতাম। কিসের দোকান ছিল এটা? এটা পেটিকোট, ব্লাউজ, মেয়েদের যাবতীয় যেটা আন্ডারগার্মেন্টস এর দোকান ছিল। হ্যাঁ, পরে ভাইয়া আমাকে ওখানে দিয়ে দিচ্ছে। যার একটা মেয়ের সাথে, রূপা নামের একটা মেয়ে, জানি না রূপাপা শুনে কিনা, রূপাপা আর মরিয়ম আপু, ওনারা অনেক ভালো ছিল। তারপরও আমাকে দিয়ে পানিটা নিয়ে আগাইতো, ওনার বাসায় ছিলাম। তারপর ওনার আম্মা আমাকে খাওয়াই দিত, মরিয়ম আপুর আম্মা।
আবার আপুর বাসায় কয়দিন থাকতাম। এদিক দিয়ে আমি বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিছি, আমার মাকে দেখবো কইয়া। পরে ভাইয়া 500 টাকা দিছে, বলছে যে যাও বাড়িতে যাই ঘুরে আসো। আমি বাস স্টেশনে গেছি, আরে আমি আবার একটা মেয়ের ফান্দে পড়ে যাই, ওর নাম হলো শিলা। এই শিলা আমাকে পটাই ফুটাই শিলার বাসায় নিয়ে আসছে। নিয়ে যাওয়ার পরে ও আমাকে মানে চাচ্ছিল আর কি খারাপ পথে নেওয়ার জন্য। ওখান থেকে আমি ভাইগা চলে আসছি, তাও ফরিদাপ্পা, জানি না ফরিদাপ্পা শুনছে কিনা, ফরিদাপ্পা আইনা আমাকে মানে এক জায়গায় আমাকে আর উনি একসাথে মিলে বাসা নিয়ে নিচ্ছে আমাকে। ওনার হাজবেন্ড ছিল, একটা ছেলে আছে, মেয়েটা খুব দুঃখী। পরে ফরিদাপ্পা আইনা আমাকে মার্কেটে। ফরিদাপ্পার সাথে পরিচয় হলো কিভাবে? ওই যে শিলাপুর বান্ধবী, ওখানে গিয়ে পরিচয় হয়েছে। তখন শকত ভাই ছিল একজন, শকত ভাই ফরিদাপ্পাকে বলতেছে একটা মার্কেটিং জব আছে, করবি? তো ফরিদাপ্পা বলতেছে হ্যাঁ করবো, বলেন কি জব? তখন বলতেছে মেডিকেল সেন্টারে মার্কেটিং জব। পরে আপু করবি? তোর পড়াশোনা কতটুকু? আমি আমার কোয়ালিফিকেশন বেশি নেই, আমি 9ম শ্রেণী পর্যন্ত পড়ছি, নামে পড়া কাজে পড়া না, আমি ইংলিশ কম জানি, বাস্তবটা বলছি। পরে আমাকে মেডিকেল সেন্টারে জব নিয়ে দিচ্ছে, মার্কেটিং বুঝতাম না, সবাই নিয়ে যেত ঘুরে দেখাইতো কিভাবে কথা বলতে হয়, কিভাবে কাজের সাথে কথা বলতে হয়। এই আস্তে 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 সবাই আমাকে ভালোবাসে, মানে মার্কেটিং যাদের সাথে ধরেন একটা মেডিকেল করতাম, আপনি বস আপনার কাছে আসতাম, আসসালামু আলাইকুম স্যার আমি আসবো, আমি মেডিকেল সেন্টার থেকে আসছি বা এই ডায়াগনস্টিক সেন্টার থেকে আসছি, আপনাদের বিদেশি যদি লোক থাকে আমাদেরকে দিতে পারেন। একটা মেডিকেল হয়তো মাত্র 200 টাকা করে, আমরা নিতাম 500 টাকা করে। বিদেশি লোক থাকলে বুঝলাম না, বিদেশ যাওয়ার সময় মেডিকেল করে, ওই মেডিকেল গুলো। তো আমার রেগুলার 15 দিন না যাইতে আমার কাজ, প্রতিদিন আমার 5000 টাকা ইনকাম ছিল, মাসের যে বেতন আছে ভাইয়া। আমি সপ্তাহে আমার মাকে বাজার দিতাম, আমার মারে আমি কাপড় চাপড় দিতাম, নিজে একটা টাকা ইয়া করতাম না, মারে সব টাকা দিছি। এরকম দিতে 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 3-4 বছর আমি আমার মাকে প্রতি সপ্তাহে 5000 টাকা করে দিতাম। কোনো খারাপ না ভাইয়া, মেডিকেল করতাম না, ওই টাকাটা ইনকাম হইতো। তখন প্রচুর কাজ যাইতো বিদেশে, প্রচুর। দৈনিক আমার 50 থেকে 100টা মেডিকেল, 100টা মেডিকেলে তো আমার 5000 টাকা এমনি উঠে যেত, আবার বেতন পাইতাম। ওগুলো কি বকশিশ দিত আপনাকে? বকশিশ ওই যে মেডিকেল নিতাম 500 টাকা করে দিত, 300 টাকা করে আমার থাকতো, অফিস 200 টাকা করে নেওয়া যেত। আর মাস শেষে আমার বেতন থাকতো, কনভেন্স 20 টাকা করে থাকতো। আচ্ছা, ওটা দিয়ে আমি গাড়ি ভাড়া, আর আমি একটা রুম। তখন ফরিদাপ্পা আবার আমার সাথে, ফরিদাপ্পার সাথে একটু ঝগড়া হয়। ফরিদাপ্পা উনার বেবি নষ্ট হয়ে গেছে, ওই খরচ আমি দিছি, জামাই রেখে চলে গেছে, কিন্তু উনি আমাকে মানে খুব অবহেলা করা শুরু করছে। পরে আমি চলে আসছি আমার মতো, আমি নিজে চলে আসছি। আসার পরে ফরিদাপ্পার বাড়িতেও গেছি, ফরিদাপ্পার আম্মা আমাকে অনেক আদর করতো, ওনার চাচিটা আমাকে খুব আদর করতো, আমাকে ভাত খাওয়াই দিত। এখন আমি ওনার কথা মনে পড়লে কান্নাকাটি করি রাত্রে, যারা আমাকে আদর করছে তাদেরকে জন্য। পরে আমি মাকে বলতেছি এরকম হয়েছে, চলতেছি ফিরতেছি। হঠাৎ করে মা, আমি বাড়িতে গেছি আর দেখি একটা ছেলে আমাদের বাসায়। সবাই আমাকে এমনি ফোন করে বলে, লতা তোদের বাসায় একটা ছেলে আসে, মনির, চাঁদপুর বাড়ি, তোর বাসায় আসে কে? আমি বিশ্বাস করি নাই। আমার মা বুঝি ভালো হয়ে গেছে, আমার মা বুঝি এরকম করবো আবার। আমি বাড়িতে গেছি আর দেখি ও রাতের কি ব্যাপার, আমি যাইতে যাইতে রাতে 10টা বেজে গেছে, ও আমার রিসিভ করতে আসছে। আপনি কে? বলতেছে আমি মনির। পরে ও আমার বাসায় যাইতেছে না, রাতে 2টা পর্যন্ত আমাদের বাসায়। দিয়েছি একটা ধমক, আপনার লাজ লজ্জা কিছুই নাই, আমাদের বাড়িতে আপনি থাকেন কেন, আমার বাসায় আসছেন কেন, আমি একটা মেয়ে মানুষ না, আপনি আমাদের বাসায় আসছেন কেন? ও রাগ করে চলে গেছে। পরের দিন আবার আমি রাত্রে ঘুমাইতেছি, ও এসে আমার শরীরে হাত টাচ করছে, আর আমি চিৎকার দিয়ে ওটা ঠাস করে, আমার হাতে যুদ্ধুর হাত ছিল, আমি ধাম করে একটা মাইরা দিচ্ছি। আর আমার মা পাশের রুমে তাইতে কয় কি সেমন করিস কে, ওর সাথে তোর বিয়ে দিমো, আমি তো একসময় প্রেম করছি, তো বাসু কাকার সাথে আমার সাথে সম্পর্ক ছিল না, আমরা তো প্রেমের আগে অনেক কিছু করছি বিয়ের আগে, তাই আমরা তো আমাদের নিজের মতো নিজে হয়ে গেছি। আমি মনে মনে আপনি কি ছিলেন এটা আমার জানা আছে, মনে মনে বলতাম। আমি এমনি খারাপ একটা বাসা, ভাইরা আমার বাসার থেকে এখন বাইরে বেরোলে আমি চলে যাবো। পরের দিন ডাক করে জিত করে চলে আসছি ঢাকায়। মা 2 দিন পরে অসুস্থর কথা বললে আমাকে আনছে, আবার মরে যাবো মা মরে যায়। আসছি, আমার কথা শুনে না দেখা ভাইয়ের কথা বলতেছে, ভাই অসুস্থ, তা ভাই লাগে আমার টান বেশি, ভাইয়ের কথা বললে আমি চলে আসবো, ছুটে আসবো। ভাইয়ের কথা কইছে, আমি চলে আসছি। আসার পরে এখন মা পরের দিন রাত্রে এক হাতে বিষের বোতল আর এক হাতে আমার ভাই, আর মনির হাতে দড়ি, বলতেছে তুই যদি মনিরে বিয়া না করস তাহলে আমি বিষ খামো, আমার পোলারও বিষ খামো, আর নাহলে আমি বিষ খামো, তোর ভাই এতিম হইব। এখন আমি তো কান্নাকাটি শুরু করছি, আমার মা মরে গেলে আমার ভাই তো এতিম হয়ে যাবো, আমি কার কাছে যাবো, মা ডাকবো কারে, ভাই তো এতিম হয়ে যাবো। ও তুই তো তোর ভবিষ্যৎ চিনা নিছিস, তুই তো নিজের রাস্তায় রাস্তায় ঘুরতে পারবি, আমার ছেলের কি হইব। পরে এগুলো বিবেচনা করে মার মুখের দিকে তাকায় একবার, ভাইয়ের মুখের দিকে তাকায় একবার, পরে জোর জবরদস্তি করে রাজি হয়েছি। পরে 20টির দিন ছিল, নিয়ে গেছে বিয়ে পড়াতে। রফিক কাকা জানি না শুনতেছে কিনা, রফিক কাকা বিয়ে পড়াইছে। রফিক কাকাটাকে এটা হলো কাজী বলে না, আচ্ছা কাজী, ওইটা উনি। রফিক কাকা বলতেছে লতারে তো জীবনে 2টা ঝড় বয়ে গেছে, আবার বিয়ে করবে? আমি কাকা মা মরা যাবো,
কাকার আবার ঘুষ জানি না, আমি দেখি না আর কি, কাকার কেমনি কেমন জানি পটাই ফেলছে ওরা। মনির আছেন আমার যেটা আমার অ্যাফেয়ার ছিল, ওর বাবা ছিল, আমার কামাল কাকা ছিল, মনিরের ভাই কবির ছিল, ওরা সবাই ছিল। আমি আনছি, মানে আমার এই কাবিন নাম্বারটা আমার কাছে আছে, আর কিছুই নাই। এটা আমি উঠেছি, আপনি দেখতে পারবেন, ওইটার মধ্যে যাতে সাইন আছে ওরা ছিল। তারপর ওরা সাইন দিছে, বিয়ে হয়েছে। আমি তো কান্না কাটি করতে করতে আমার তো জীবন একটা ঝড় হয়ে গেছে। পরে ভাইয়ের মুখের দিকে তাকে আবার বিয়ে বসছি। বিয়ে বসার পরে বাসরের দিন আমাকে 50 টাকা দেয়। 50 টাকা দেয় তো আমার মাঠ থেকে না, আমার মাঠ থেকে আমার টাকা নিয়ে আমার বুঝে হাসতেছি। হ্যাঁ, কাবিননামাতে কত ছিল আমার ভাইয়া? 2 লাখ টাকা মনে হয়, আর দেনমোহর আর 20,000 টাকা কইছে দিস, হল দেয় নাই। এটা মিথ্যা কথা লিখছে, নাহলে তো বিয়ে হবে না। এই মনির ছেলেটা কে ছিল? মনির ছিল চাঁদপুরের, ফার্নিচারের কাজ করতো। আপনাদের এলাকায় কি করতে গিয়েছিল? আমাদের ফার্নিচার, আমাদের এলাকা, আমাদের দোকানে ফার্নিচারের কাজ করতো। আপনাদের দোকান ছিল? আমাদের দোকান ছিল, এবং কি ভাড়া দিত আমার মিজান ভাইয়ের কাছে। মিজান ভাইয়ের মিস্ত্রি এই মনির। মানে দোকানটা আপনাদের? হ্যাঁ, ভাড়া নিয়ে। মিজানটা কে ছিল? মিজান আবার পূর্বের বাড়ির আমার একটা জায়গা ভাই ছিল, তার কাছে আপনি দোকানটা ভাড়া দিতেন, আর উনি ওনার মিস্ত্রি ছিল হচ্ছে মনির, যার সাথে আপনার মার রিলেশন? না না, মার সাথে রিলেশন কি, আমাদের বাসায় আসতে যেত। এখন সবাই এটাই ধারণা করছে যে আমার মার সাথে ওর সাথে রিলেশন দেখে মা কুল পায় না দেখে আমার বিয়ে করে দিছে। এটাকে আমাদের বাড়ির সবাই বলছে এই কথা। প্রথম ঘটনাটাও আমরা একই রকম দেখলাম, দ্বিতীয় ঘটনাটাও আমরা একই রকম দেখলাম, এবং দ্বিতীয় ঘটনাটা একটু ডিফারেন্ট পেয়েছে, কারণ দ্বিতীয় ঘটনাতে আপনার মা চেয়েছিল এক ধরনের সম্পর্ক করার জন্য সুমনের সাথে, কিন্তু সেটা সে পারেনি। আর তৃতীয় ঘটনার ক্ষেত্রে আমরা একই রকম জিনিস দেখছি। এটা আপনার কাছ থেকে আমরা শুনছি। বাকি যেটা সেটা হচ্ছে ওপরওয়ালাই ভালো জানেন কতটুকু সত্য, কিন্তু সবচেয়ে বড় যেটা ব্যাপার, একের পর এক যে সন্তানের প্রতি এই অন্যায় আচরণগুলো, সেগুলোতে একটা জিনিস মোটামুটি এতক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ও আসলে নিজের সন্তান ছিল না। প্রিয় শ্রোতা, আমরা আজকে লতার জীবনের গল্প এখানে প্রচার করছি, এবং আমরা বিশ্বাস করি সমাজে এরকম অনেক লতা আছেন যারা কোনো না কোনো ভাবে ফ্যামিলি ভায়োলেন্সের শিকার। আমরা এটাও বিশ্বাস করি যে ও যেটা বলছে সেটা মঙ্গল গ্রহের গল্প নয় বা ভিন্ন গ্রহের গল্প নয়, এই বাংলাদেশেই ঘটে থাকে এরকম গল্প। হ্যালো 8920-তে বিভৎস গল্প, বিভীষিকার গল্প কোনো না কোনো ভাবে উঠে এসছে। আমরা আজকে যে লতার জীবনের গল্প এখানে প্রচার করছি, সেই জীবনের গল্প থেকে আপনি কি শিখবেন সেটা আপনি হ্যালো 8920 শেষে গিয়ে নিজেকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবেন। লতা, আমরা আবারও ফিরছি। মনির আপনাকে মাত্র 50 টাকা দিয়েছিল বাসরাতে। কেন দিল এটা? বাসরাতে কিছু একটা দিতে হয়, যে আংটি দেয়, কিন্তু সুমন আমাকে একটা রিং দিছে। সুমন রিং দিয়েছিল, আর মনির আপনাকে একটা 50 টাকার নোট দিল। আপনার তখন বয়স কত? 19-18। তার মানে আপনি তখন প্রাপ্ত বয়স্কা, যেটা বলে বাংলাদেশের বিবাহ 19 হবে, 18 কিংবা 19। ঠিক আছে, আমরা ধরলাম বিবাহের বয়স হয়েছে আপনার তখন। ওকে, তারপরে দিছে। আর এরপরে আমি 2 দিন পরে ঢাকা চলে গেছি। সবাই কানাকষা করতেছে, নিজে না পাইরা খোকার সাথে একবার ইয়া করছে, এখন আবার এই সাথে মাইয়ার বিয়ে দিয়ে দিছে, এগুলা বলতেছে। আমি চলে আসছি, এরকম চলতেছি আমার মিম পেটে আসছে। মিম মানে আপনার মেয়ে? যখন আমি ইয়ে করলাম, মাকে বলছি মা, আপনি কি মনিরকে নিয়ে ঢাকায় ফিরেছেন নাকি? মনির আমাদের বাড়িতে থাকতো। এখানে আবার একটা কথা বলবো, মা যেখানে থাকতো ওখানে মনির থাকতো, একসাথে থাকতো। সবাই আমাকে ফোন করে বলতো, লতা তোর মা আর মনির এক বিছনায় শুয়ে থাকে কে? আরে ওকে, আপনার বাবা তখন দেশের বাইরে ছিল। এদিক দিয়ে বাবার কাছে তো আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলতেছে মায়। পরে আমি বিশ্বাস করতাম না, আমি দূর, মা বুঝি এরকম করবো, ভালো হয়ে গেছে আমার মা। এদিক দিয়ে আমি ঢাকা মিম প্যাডে করে চাকরি করি, মাকে টাকা পাঠাইতেছি, সারা মার্কেটে ঘুরি। পরে যখন মিমের 8-9 পড়বো, মা আমি পারতেছি না, আমি চলে না, এখনো তুই থাকবি, আরো কদিন পরে আসবি, তোর বসে বসে খাওয়াই বুকে। আমি মা এইভাবে বলেন কেন আপনি? কয় না, তুই আরো কদিন থাক। এখন আবার বুঝায়, আরো কদিন থাক, তোর বাবু হইলে তোরে কেমনে চালামো। পরে আমি আর থাকতে পারি না দেখে আমি চলে আসছি। এই আসলাম কি জন্য? একদিন ভালো ছিল, 2 দিনের পর থেকে মনির আমার কাছে ঘুমায় না। কিরে মনির, আমি তোর বউ না? তুই ওই রুমে যে রাত 2টা-3টা পর্যন্ত আমার মার সাথে গল্প করে, রাতের অন্ধকারে মশারির নিচে। তা আমি একটা মানুষ অসুস্থ থাকলে না যায়, তুই প্রতিদিন মার কাছে যে ঘুমাস কি লেগা? আর আমার একটু কিছু দেয় না, আমি একটু শখ লাগলে এটা খামু, এটা দেয় না। কিন্তু আমার মা আবার ওই জিলাপি খেতে মন চাইলে আইনাল জিলাপি খাওয়াইতো। যেটা করছে ওটা বলবো, মানে একটা আমি জিলাপি, মা আমার আজকে না জিলাপি খাইতে মন চাইছে, আনতো। মিম পেড়ে থাকতে এটা খাইতে মন চাইছে, খাওয়াইতো। আবার মনির অনেক সময় টুকিটাকি জিনিস খাওয়াইতো, তো ভয়ে বলতাম না যদি মারে। এরপরে আমি যদি ডাক দিতাম, মা এসে আমার মারা শুরু করতো। ও আমার রুমে ঘুমাইতেছে, তোর কি হয়ে গেছে, এমন করতেছিস, তোর শরীর অসুস্থ না? মারতো। মার কি কত প্রকার, যেমন লাতি, কিন্তু মনিরে মারতো না। মনিরে মার থেকে শিখতেছে কিভাবে মারবে আমাকে, এটা শিখতেছে মনিরে। মা কথার সাথে সাথে মানে কোনো কথা পড়তে পারতো না মাটির মধ্যে, মনিরে নিয়ে কোনো কথা বলতে পারতো না, মা ধরে মারতো আমারে। এই মিম প্যাডে অবস্থায় 2 মাস ছিলাম বাড়িতে। 2 মাসে আমার পিঠে আমার মা কত যে মায়ের আর কত আতুরার বাড়ি, আমার যে আমার মিম খাওয়ার থাকা অবস্থা আমি পাইছি বলে লাভ নাই ভাইয়া। পরে মিম হয়েছে, মিম হওয়ার পরে আমার বাবা
রোজার ঈদের পরে না রোজার আগে জানি আমার বাবা আসছে, আমার এটুকু মনে নাই। আবার এদিকে বাবা আসার পরে মা এখন মনিরের সাথে কথা বলা বন্ধ করে দিছে। মানে এক ধরনের নোয়াখালীর ভাষা আছে, ও গোব পদ্মা নিশি দুয়ারের তলে মুস্কি হাসি। মানে এতদিন তোমার সাথে আমার সাথে সম্পর্ক ছিল, এখন তুমি আমার দেখে ভাসুর হয়ে গেছি আমি তোমার, তুমি আমার দেখে দরজার নিচে লুকাও কে, এরকম ধরনের কথা আর কি। তো মনিরে বলতেছে কি ব্যাপার মা, আপনি সারাক্ষণ আমার সাথে থাকতেন, আমাকে ছাড়া আপনি বুঝতেন না, আপনার ছাড়া আমি বুঝতাম না, ভাত খেতে গেলে আপনি, লতা আমার বউ ছিল, তারপর আমি লতার এত কেয়ার করতাম না, আপনার যতটুকু ভালোবাসতাম আমি, কিন্তু আমি ওনাদের কোনোদিন খারাপ দেখিনি ভাইয়া। একসাথে ঘুমাইতে দেখছি রাতের অন্ধকারে, কিন্তু কোনোদিন ওদের একটা খারাপ কোনো কিছু দেখি নাই। একসাথে জাস্ট শোয়া দেখছি, কিন্তু খারাপ দেখি নাই কোনোদিন আমি। পরে আমি মিম হয়ে গেছে, বাবা আসছে, আসার পরে এই মা লাগছে মিমে, মা কথা বলে না দেখে মনির আমার লগে লাগছে জর্গা। মা রাঙ্গুঞ্জ গেছে আমার ছাব্বির আমার বাইরে নিয়ে, আর বাবা সহ রাঙ্গুঞ্জ গেছে, মামার বাসায় গেছে। আসার পরে আমার মনির আমার এরকম পিঠ হাত দিয়েছে কাঁচা শরীরে, যে ডাইনিং টেবিল ফিক্কা মারছে আমার এই জায়গা বেড়ায়, তল ফেট বেড়ায়। তারপরে ভাত খাজে স্টিলের বল ফিক্কা মারছে এই জায়গা বেড়ায় পড়ছে, আমি সেন্সলেস হয়ে গেছে। পরে মা আসছে, জ্ঞান ফিরছে, সবাই মিলে জ্ঞান ফিরেছে। আমার সুরাইয়া আমার বাস্তি, ও আমার জ্ঞান ট্যান ফিরেছে। এদিক দিয়ে মিম ফেটে থাকতে আমার মা মন্দিরের লগে আমি মনে দাগ দোয়াই দিতাম দেখা, খাটের পায়া আছে না, খাটের পায়া দিয়ে আমার মাথায় কত সুরাইয়া দেখছে আমার মাথার বাড়িগুলা। সুরাইয়া আমাকে বাড়ি দেয়, সুরাইয়া শুধু চোখে দিয়ে ফানি কান্দে, শুধু সুরাইয়া কান্দে। আপনি এমন করেন কে, ওরে নিয়ে কাকিরে ফুফুরে নিয়ে এমন করেন কে, ফুফু তো ময়রা যাবে, আপনি এমন করেন কে, একটু এই বাড়িতে আসলে বাইরে হাইকার মাইয়া যে মানে হাকিম আর কি, হাইকার মাইয়া করতো, হাইকার মাইয়া যে বড় হয়ে গেছে এভাবে বলতো, বকা চোকা দিত, তো মাইয়া ডরাইতো নামগো বাসা দাঁড়িয়ে গেছে। ও মিম হওয়ার সময় আমার মা একটা সাইরানা পয়সাও দেয় নাই আমাকে, মানে আমার এই মাইয়া গরম হলে মরক, আমি সাইরানা দিব না, হাসপাতাল নেওয়ার দরকার নাই। কিন্তু এমনিও মিঠাই পড়া গামছা পড়া এগুলাই না দিছে, কষ্ট করছে এদিক দা। আবার মিম হয়েছে, আরে মিমের নিয়ে ডাক্তারের কাছে গেছে, কষ্ট করছে এদিক দা, কষ্ট করছে আমার মা, নাতিনের জন্য খুব কষ্ট করছে। নাতিনটা কি সুন্দর ওই যে ছাগলের যে ইয়াটা ওটা ইয়া করে কপালে বুড়ুর উপরে দিত বুড়ু গজানোর জন্য, তখন বাবা আসেনি, বাবা আসার আগে এই ঘটনাগুলা। তারপরে মনের মিমের দিকে ফিরেও তাকাইতো না, মেয়ে হয়েছে দেখে। এরপরে যাক বাবা আসছে, আসার পরে মনিরের সাথে তো ঝড়গা, মনির আমার মারছে, মারার পরে বাবা মা রাগঞ্জি থেকে আসে জিগায় এগুলা করছে কে, তা আমি মা আমি না, ও আপনার কানে উঠতে গেছি, আরে সব পড়ে গেছে, এই মা দিছে বকা। মানে অনেক বিশ্রী বিশ্রী বাসায় বলতেছে আর কি, এটার ঘরে রাখলে আমার ঘর ভিত্তি করে, ঘরের ভিতরে কি জানি টোকা মনে কি ওরে রাখে আমরা কি খাইয়া ফেলি। এরপরে সুরাইয়া কয় কি, আপনারা পাগল হয়েছেন, ফুফুরে মনির কাকা কাকা বলতো, ফুফাজি বলতো না, মনির কাকা মাইরা এরকম করছে, এই ঘরের এলোমেলো করছে। আপনি জানেন আপনার মেয়েদের কিরকম সরছে, কয় কিরকম, আপনারা যেরকম সরেন এরকম মাইয়ারে সরছে, মানে পাড়াইছে আর কি, এই তলপেট বার লাত্তি উষ্টা। এরপরে বাবার সাথে মনিরের লগে কি কি তর্ক হয়েছে, মনিরে বাড়ি করে দিছে। বাড়ি করে দেওয়ার পরে আমি আমার বাবার বাড়ি ছিলাম। আমার বাবা কত মিথ্যা কথা আমার মা আমার বাবার কাছে বলতো, আমার মায়ের একটু কানছে, আমার মাই ফাটাইছে আমার ফুফুগু বাড়িতে, আর ফুফু ওই যে আবার ফেয়ার ছিল যে মনিরের মার কাছে ফাটাইছে, ওই মনিরে ফোন দিছে, আমার হাজবেন্ড মনিরে ফোন দিছে, ওর সাথে কথা বলতাম। এদিক দিয়ে আমার বাবা আমার মেয়ে কানতেছে দেখে আমার কয় কি পায়খানা দিয়ে মুখ টুক সব ভরাই ফেলছে। আমি এসে দেখি হুদা কোনো কিছুই নেই। আমি বাবা এত মিথ্যা কথা বলেন কি লাগা, এটা বলছি দেখে আমার মামার মারছে। এরপর আমি ঘর ঝাড়ু দিতে গেছি, আমার বাবা কয় শোন এদিকে, আমি বলেন কয় করছে। কিন্তু আমার বাবা একসময় আমি যদি দুধ ভাত খেতো আমার লাগে অর্ধেক রেখা দিত ছোটবেলায়, এটা বাবা আসছি তো বাবার একটু আদর করবার না, আসো বাবার একটু আদর করো। আমার বাবা একসময় করতো এগুলা, ভাই হওয়ার পর থেকে আর করে নাই, ভাই হওয়ার আগে এরকম আদর করতো আমার। বলতেছে তুই আমার মেয়ে না, তোর আমরা পালক আনছি, তোর জন্মের কি ঠিকানা আমি জানি না। মা বলতেছে ওরে তো আমরা ডাস্টবিনের থেকে কুড়াই পেয়েছি। কি বলেন এগুলো আপনারা আমারে? পরে করতে এক্ষণ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যাবি। আমি কই যাবো, আমি হাঁটতে পারি না, আমার ব্লাড এখনো ঠিক মতো ইয়া হয় না, আমি যাবো কই? এক্ষণ এই মুহূর্তে বাইরে যাবি, আর যাবো কই? তাই ওই সুরাইয়ার বোন পান্নারে আমার সাথে দিয়া দিছে, আমার মা এক টাকাও দিব না। পরে আমি আমার ওই ঢাকায় ফোন দিছি, আমার অফিসের ওদের কাছে ফোন দিছি, আরে ওরা একজন আমাকে 2500 টাকা দিছে বরিশালের থেকে, আর একজন ঢাকা থেকে দিছে
1000 টাকা। এই 3000 টাকা লইয়া মেয়ে নিয়ে কোলে কইরা পরের দিনে বাপের গছ ছাড়তে, এই যে গছ ছাড়ছি, আজও ছাড়ছি, কাইলো ছাড়ছি, আজ জায়গা দেয় নাই। গেছি ঢাকা চলে আসছি, কই যাবো। সেলিনা পরে ফোন দিছি, এর আগে 2 দিন সেলিনা পর কোনো খোঁজ পাই না। খিদা পরে মাইয়ার 2 মাইয়ার কি এখন 2টা মেয়ে, একটা ওর কাজের মেয়ে কিশোর, ওর আমি ফুফাতো ভাইয়ের মেয়ে, আমারও মেয়ে। ওর এক পাশে রাখা মাইয়ার ওর কোলে দিয়ে ইট ভাঙছি, সোনিয়াকরা ইট ভাঙা 2জনের মুখে ভাত দিচ্ছি, আমি নিজে খাই নাই, অল্প কয়টা খাইছি। ওর পাউরুটি কিনা দিছি, মাইয়ার দুধ খাওয়াবো কোত্থেকে। এরপরে 2 দিন পরে আপা ফোন ধরছে, আমার একটা আপা সেলিনা আপা, ওনার ঋণ আমি শোধ করতে পারবো না। সেলিনা আপারে ফোন দেখো, আপা আমার এই অবস্থা, আমার ডিউটি হয়েছে, আমার একটু ঘরে জায়গা দিবি তোর, কত এক্ষণ চলে আমার বাসায় আইসি, আর একটা রুম ছাইড়া দিছে। কলতা তুই আমাদের সাথে খাবি? আমি কাপা, আমি তো সারাদিন বাইরে থাকবো, থাক, আমার এত টাকা নাই আপা, আমি খাবো না। মিমের পান্নার কাছে দিয়া আমি সারাদিন মার্কেটে দৌড়াদৌড়ি করতাম, আর মাইয়া লাইগা কান্দা মেরে আমার মাইয়ারে পান্না ফোন করতাম, ঘরে একটা মোবাইল কিনা দিছে, একটা আমি রাখছি। পান্না আমার মাইয়াডারে কষ্ট দিস না রে। পান্না কয় না ফুফু, আমি হুক্কু কইতো, হুক্কু আমি মারি না, আরে ও আমার বোন না। আমি আমার পরে জামা না, সেরা জামা, স্যান্ডেল পায়ে, আমি জানি না মিজান ভাই আর জাহিদ ভাই আরো আমাদের ট্রাভেলসের কিছু কিছু মালিকরা শুনতেছেন কিনা, ওনারা আমার বিমের দুধের টাকা দিছে, যাই ভাই আমার মাইয়ারে পাশে না, আমার কিছু আল্লাহর হস্তে টাকা দেন। সবাই মিলে আমার কিনে তোদের ছিঁড়া জামা, এক ভাইয়া আমার জামা কিনা দিছে, কাটা 3 পিস কিনা, আরেকজনে জুতা কিনা দিছে, আরেকজনে আমার মাইয়ার দুধ কিনা দিছে। লাঞ্চ করতাম না রে, আমি যদি লাঞ্চ করি আমার মাইয়াদের দুধ দিব কোত্থেকে? আপার তো ঘর ভাড়া দিতে হবে 1500 টাকা, কোত্থেকে দিব? দুপুরে খাইতাম না, ওই টাকা জমা করে রাখতাম, আর ও মাইয়ারে রান্না করে দিয়ে আর বিমের লেগটু কোনোদিন একটু সুজি খাওয়াইতাম না। 1 কেজি 800 টাকা পট, এই 800 টাকা জোগাইতে জোগাইতে আমার দাঁত 3টা ভাঙতো। ভিক্ষা করতাম, দিনের চারকি করতাম, আর বোরকা পয়রা পয়রা সবার অফিসে যাই ভিক্ষা করতাম। আমার মাইয়াডারে আপনারা বাঁচান, আমার মাইয়াডারে বইরা যাবো, আমার বিমেরে বাঁচান। এই আস্তে 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 উঠছি, উভয়ছি একটু। এরপর সবাই অবস্থা দেখে সবাই আবার আমার বেশি কাজ দেওয়া শুরু করছে, মেডিকেলের কাজ দেওয়া শুরু করছে, কাজ চলতেছে। কাজ দিয়ে আমি মাইয়ের দুধ চালাইতেছি, নিজেও কষ্ট করতেছি, খাইতেছি, কিন্তু দুপুরবেলা আমি খাই নাই। রাত্রে এসে দুগা খাইতাম, আর সকালে দুগা খাইয়া যেতাম, দুপুরে খাইতাম না। কেউ যদি খাওয়াইতাম, কেউ 100 টাকা দিত, কেউ 50 টাকা দিত, এরকম চলছে। মাইয়ারে চালাইছি, মন্দিরে ফোন দিছি, আমি কই যা হবার হয়ে গেছে। ও এর মাঝখান দিয়া আমার বাড়িতে আরেকবার গেছি, এই শেষ যাওয়া গেছি, বাজার টাজার করে নিয়েছি, মাল নিজে খাইতে পারি না, মা বলছে বাজার দিত, পরে অফিস থেকে অ্যাডভান্স নিয়ে বাজার নিয়েছি, যাই পারছি নিয়েছি। এরপরে আমার মার পান্নারে দেয় নাই, দিচ্ছে আমার একটা স্বাস্থ্য বোন জোসনা, ওর মা আবার ওর একটু মারতো, তো আমার লগে দিয়ে দিছে। আমি মা ওরে দিয়ে না, আমার বড় খালামাকে বাড়িতে দিয়েছে, আর খালামা দৌড়ানি দিয়েছে, ছোট মামার বাসা দিয়েছে, মামা দিছে দৌড়ানি। পরে রামগঞ্জ কার বাসায় রাখছে, পরের দিন আমার সাথে দিয়ে দিছে ঢাকায়, আমার মেয়ে নিয়ে চলে আসছি। এই শেষ আসা আমার বাবার বাড়ির থেকে আইসা। এরপর 2 দিন আমার বাবা আবার কয় কি তুই স্বামী চাস? আমাকে ডাইকা বলতেছে তুমি কি স্বামী চাও না বাপ মা? স্বামীকে 2জনই চাই, কেন 1জন বাইসা নিতে হইব? তা আমি কই আমার তো জীবনটা নষ্ট করছেন, আমার একটা মাইয়া আছে, থাক আপনারা যদি আমার কাছে যদি না আসেন তাহলে আমার স্বামীরা আমার কাছে দেন। এই মুহূর্তে আমার বাসার ধারে কাছে আর ঢুকবেন। আমার বাবা কয় বাইরে যাবে, মানে আমার বাবা তো একবারে চলে আসছে, এখন একবারে বাড়িতে বাইরে চলে যাবে। যাক গেছি, খাইসা বলতেছি, আরে মানে জোসনারে বলতেছি, ওর নাম জোসনা ছিল, আমি ঢাকাইসা শিমলা রাখছিলাম। সবাই আমাকে বাড়ির থেকে হুমকি দুমকি দিতেছে, জোসনারে নিয়ে কোথায় ঢুকাইছস, খারাপ কাজ করাইতেছস। এই জোসনাটা কি ছিল? জোসনা আমার স্বাস্থ্য বোন ছিল। ওকে কেন দিল আপনার সঙ্গে? ওর মা ওকে একটু মারতো টারতো, তো ওই মেয়েটাও আবার চলে আসার জন্য একটু রাজি ছিল, গার্মেন্টসে কাজ করবে বলে, তাই ওকে আমার সাথে দিয়ে দিছে। আচ্ছা একটা জিনিস আমি জানি, যখন আপনার বেবিটা হয়ে আপনি ঢাকায় চলে আসলেন, তখন তো মনিরের আপনার সঙ্গে আসার কথা না? মনিরের বাপের বাড়িতে, মনিরের সাথে কোনো কানেকশন আমার ছিল না, ও রাখেনি। পরে আমি এটা কি আপনার মেয়ে হওয়ার জন্যই? না না, তাহলে ওই যে মা বাইর করে দিচ্ছে, সেই জন্য রাগ করে আপনার সঙ্গে যোগাযোগ করে নাই। আচ্ছা, পরে ওখান থেকে মা ওই যে জোসনারে বলছি, বা বোন যতদিন মেয়ে বড় না হইব ততদিন তুই আমার বাসায় থাকবি, এরপরে তোরা আমি মেয়ে বড় হয়ে গেলে ও দাদির কাছে আমি দিয়ে দেবো, তুই চাকরি করতে পারবি, এই কথা আমি বলে আসছি। বলার পরে তো বলছে আচ্ছা ঠিক আছে আপা, ঠিক আছে। তারপরে জোসনা আমার কাছে ছিল, ওর নাম শিমলা রাখছি, সানার পাড় থাকতাম। সানার পরে একটা 1500 টাকা দিয়ে একটা রুম ভাড়া নিছি, বস্তির মতোই ধরতে গেলে। এখন আমি মনিরে বলতেছি তুমিও রুজি করো, আমারও কিছু দিও, আমি তো মা বাপ সাইডে আছি। মনিরা আমারে আচ্ছা ঠিক আছে দিমু, এটা কই আমার একবার শুধু 800 টাকা দিছে ঘর ভাড়া, আর আমার কোনো টাকা দেয় না।
এই ঘর ভাড়া, ওর খাওয়ার খরচ, ওর প্যান্ট শার্ট সব আমার দিতে হয়, ওর বাপ মারও টাকা পয়সা আমার দিতে হয়। আমি কোথেকে দেবো ভাই এখন? পরে আমি মানুষের ছায়া ছায়া নাই এরপরে আমি ঘর ভাড়া দিতাম, ইয়ে করতাম, চাইতাম, আমি মানুষ আমার দিত। তো এগুলা নিয়ে মন্দিরে বেতন পাইলে মাস শেষে বাড়িতে চলে যেত গা। এরকম করতে 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 আমার টাকা পয়সা দেয় না, বরং উল্টা মারধর করে। আবার মিমের এখন বয়স 2 বছর। 2 বছর আরে শিমলা চলে গেছে আমার কাছ থেকে, একজনে বুদ্ধি দিচ্ছে, আরে যে ও বুদ্ধিতে গার্মেন্টসে ঢুকে গেছে। ওর সাথে আর আমার সাথে কোনো কানেকশন নেই, যোগাযোগ নেই, আমার বাসায় আসে যায় এতটুকু। এরপরে মনিরে আমার মিমের বাড়িতে দিয়ে দিছি, বাড়িতে নিয়ে গেছি। আরে এরপর আমার শাশুড়ি কয় ঠিক আছে তুই চাকরি কর আর মিম আমার কাছে থাকবো। ওকে রাখেন, মাস শেষে খরচ দিস। ঠিক আছে দিমু। মাস শেষে মায়ের খরচ দিতাম, এদিক দিয়ে মনিরে বরণ পোষণ দিতাম, এদিক দিয়ে নিজের ঘর ভাড়া দিতাম। ভাই কিছুতে কিছু হইতো না। ওখান থেকে মনিরের এরপরে আস্তে ধীরে মনির চলতাম দুজনে। ও একটা টাকা পয়সা দিত না, আমি নিজেই চলতাম, নিজের খরচ দিয়ে ওরা চালাইতাম। কয়েকদিন পরে মনিরে বলতেছে কি আমার তো জায়গা নাই, ভাই একটু জায়গা দিছে, একটু ঘর কিনবি, তাহলে একটা ঘর বিক্রি করবো 50,000 টাকা দিয়ে, 40,000 টাকা দিলেই হইব, কিনবি? তো এরপর আমি কই এত টাকা আমার কাছে কোত্থেকে আইব? পরে আমি এই মিলাই ঝিলাইয়া এরপরে আমি একটা ঘর কিনছি, নিজে না খাইয়া না দেয়া। ঘরের মধ্যে একটা টিভি কিনছি, ফার্নিচার, টুকিটাকি সংসার যা লাগে যাবতীয় 2 বছরে কষ্ট কইরা না খাইয়া না দেয়া এগুলা জোগাইছি, ওই যে মেডিকেলে চাকরি কইরা। আচ্ছা, আমি একটু জানি সেই সময়টাতে মনির হচ্ছে তার নিজের বাড়িতে না, আমার কাছে থাকে। তখন মনির আপনার কাছে থাকে এবং সে বসে বসে খায়। হ্যাঁ, বসে বসে খেত। সবাই কইতো কি মানে বিশ্রী ভাষা বাদুনি যায় রুজি করতো, বাদ্যা ঘরের মধ্যে বইয়া খায়। ও বসে বসে খেত, মানুষের কথা শুনতো। জ্যোৎস্নাও না, জ্যোৎস্না ছিল না, জ্যোৎস্না চলে গেছে। যখন চলে গিয়েছে আমার শাশুড় শ্বশুর বাড়িতে। মানে আপনি কাজ করতেন, ছেলেটা ঘরে বসে বসে, আপনার হাজবেন্ড বসে বসে খেত। মিম কি করতো? মিম দেশে ওর দাদির কাছে থাকতো, 2 বছর হয়ে গেছে। মানে মনিরের মায়ের কাছে থাকতো। আপনি যেখানে ভাড়া নিয়েছিলেন সেখানে মনির বসে বসে খেত, আর আপনি রোজগার করতেন। আর ঘরটা কিনলেন কোথাও? ঘর ও বাড়িতে কিনছি, ওদের বাড়িতে ঘর কিনছেন, ওদের বাড়ির জন্য টেলিভিশন কিনছেন। হ্যাঁ, আমার ঘরের জন্য আর কি। আমি আস্তে আস্তে আমার বাসুরের টাকা পরিশোধ করে দিছি ঘরের। এরপরে ঘরের ভিতরে সব ফার্নিচার, খাট টাট কিনছি, টুকিটাকি একটা সংসারে যা লাগে নিজে না খায় না দেয় এগুলো জোগাইছি। তারপরে জাগানোর পরে মনিরে কোনোদিন কয় না যে এটি গড়বড়। আর বরঞ্চ ওখানে মানে আচ্ছা অনেকগুলো বাসা না, সবাই মিলা বসলে মনির আমার বদনাম করতো, কইতো ওর মা ওরে মারতো, এরকম বেয়াদপা ছিল, এগুলা কইতো। একদিন আমি বাথরুমের মধ্যে এসে শুনি এগুলা বলে। আমি কারে ওর লেগে আমি এত কিছু করি, নিজে না খাইয়া ওরা খাওয়াই, ওর লেগে ঘর কিনছি, এগুলা করছি, ও আমার এত কষ্ট দিতে পারতো। এরপর ও বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া কয় কি লতা তুই চলে আমগো বাড়িতে, আমি রুজি করবো, তুই খাবি। আমি যা খা। আমার ডাইল ভাত দিল ভাই, আমি খামো, আমি রাস্তায় আমি আর কাজ করবো না, এটা বলছি। আমি গেছি ভাইয়া 15 দিনও যায় না, আমার শাশুড়ির লেগে আমি দুধ টুধ কিনে নিয়েছি, শাশুড়ি খাইবো। 10 দিনও যায় না, আমার শাশুড়ি কয় কি খারাপ বাসায় নষ্ট মেয়ে এনে উঠাইছে, 4-5 আঙ্গিলা বিয়ের মাইয়া উঠাইছে, ইয়া করছে। যে দেখতো যাই দেখতো এটা বিয়ে হয়েছে 3-4টা, এটার আমার পোলা এক বড় পোলা বিয়ে করছে, এটা শরম নাই, এটার ঘিন নাই। আমার শাশুড়ি যা বলতো, সকালে উঠতাম, উঠা ফজর নামাজ পড়লো দোষ, সোরে নামাজ পড়ে। আমার একটা ননস থাকে, ননসে কইতো কি, ননসে প্রতিদিন আমার বিচার করতো, এরা প্রতিদিন আমার লোকে সকালে আমার বাসুরা সবাই মিলে বাইরে যেত, আর ওরা আমার লোকে জড়গা লাগতো, সবাই মিলে জড়গা লাগতো আমার লোকে। আমার শাশুড়ি আর আমার বড় ননস জড়গা লাগতো। বিশ্রী বাসা যা কত প্রকার হোক কি মন্দিরে যদি আসতো না বাড়ি থেকে কাজের থেকে, এর ভাইয়া আমার না এগুলা বলে, আমার ভাই কইবেই তো সহ্য হইব নাহলে বাইরো, এটা কয়ে লাপ্তি দিয়ে খাটের থেকে ফালাই দিত। ভাইয়া ফিজিক্যালি রিলেশন করতো ততক্ষণ একটু ভালোবাসা ছিল, হ্যার পর থেকে মানে বিশ্রী বাসা যা ছিল ওর মুখে দিতা। তোর মামার কয় বিয়ে বিদেশ নিব কইছে, বিদেশ নিব কইয়া তোরে বিয়ে দিছে, এখন তোর মা আমি তোমাকে তো বিদেশ নেওয়ার জন্য ভিসা দিছে, তোমরা না যাও নাই, এখানে আমার মার দোষ কি? কয় তোর মার দোষ নাই, বিয়াদপের ঘরে বিয়াদপ, মানে বিশ্রী বাসা। এরপরে আমি সকালে উঠে আমার সেজু বাসরে বিদেশ থাকতো, সীমা উনার বোন নাম, উনারে খুব আদর করতো। উনার জামা বিদেশ থাকে, মাসে 10,000 টাকা দেয়, উনারে পাত পায়রা ভাত মানে নিজেরাই ভাত নিজেরটা নিজে খেত, দোকান আনতো, এই লতা এটা দে, লতা ওডান, লবণ আন, মরিচ বাইটান, ফানি আন, উনি বসে বসে অর্ডার দিত। আর সারাদিন কাজ করে যদি একটু শুইতাম না, আমার শাশুড়ি ফ্যানটা বন্ধ করে দিত, কি এর ফ্যান চালে শুয়ে থাকস। এরপরে কলস টানতে পারতাম না, এগুলা কাজ করিনি কোনোদিন, এক বাড়িতে করছি। এরপরে আমার জামাই মনে রে ওর মার কথা দইরা যেরকম বাড়ি, ওরে বাবা রে, এগুলো মনে উঠলে আমার কান্না আসে, ডরে আমি ওর ভয়ে
খাটের নিচে ঢুকতাম, ও আমার খাটের নিচে থেকে বাইর করে আইনা ঠাস করে মাটির মধ্যে ফালাইয়া ছড়া শুরু করতো। ছড়া কারে ওরে বাবার ফুটবল এরও না চড়ে না, কেদার এরও না চড়ে না, আমার এরও না চড়তো। আমি মরে যাবো বোনের, আমার মারিস না। এই যে ইয়ে আছে না মাদার গাছের ডাল আছে না, মাদার গাছের ডাল দিয়ে ফিডি আমারে সেন্সলেস করে ফেলতো। আর ওর মা দাঁড়াদের হাতে তালে দিতে, এমনি না হাতে তালে দিত। আর কইতো কি মার আরো মারে। আমার এরপরে মারা যখন শেষ হয়ে আইবো তখন আমার বাসুরের বোরা দৌড়ে, এর আগে কেউ আইয়ে না। সবাই আমার কত পালাতে পারস না, আমার শাশুড়ি শাশুড়ি সহ মামি শাশুড়ি পালাতে পারস না, মাইয়াতে থাকস কে, এরকম অত্যাচার প্রতিদিন অত্যাচার করে। পরে আবার ঢাকা চলে আসছি, আয়া আবার চাকরি নিছি। এরপরে আবার এরকম আগের মতো কয়েক মাস এরকম, আগে যেরকম নিজে রুজি করছি ও খাইছে, এর কয়েক মাস পরে আবার 1 বছর পরে কয় কি তুই বাড়ি চলে আয়, আর তোরে মারবো না কেউ। তা আমি খুশি হয়েছি, যাক যামু। বাড়িতে গেছি, সব ফার্নিচার টার্নিচার জোগাইছি, নিজের এই ঘর টর গোছাইছি। প্রতিদিন সকালবেলা উঠা ঘর ঝাড়ু দিতাম, থাল বাড়ি দিতাম। ও যদি একটু জ্বর হতো সবাই ডাক্তার কবিরাজ, আর আমার জ্বর হয়েছে আর আমার মাইয়া আমার মাথায় পানি দেয়। আমার শাশুড়ি কত বঙ্করস, আমার ফোলারে ডিপোজ করতে পারতো না, ডিপোজিট দে, আমার ফোলারে ডিপোজিট দে, আমার ফোলারে ডিপোজিট দে, নাহলে তোরে এখন গাইলা ফেলবো। এরপরে আমার শাশুড়ি আমার চুলের মুড়ি সামনে ধরে ঘুরাইতো। আর আমার ননসে আমার চোর কইতো কি ওনার মেয়েরা বিস্কুট চুরি করে খাইতো, এটা চুরি করে খাইতো, আমার নাম ফালাইতো, আমার নাম কইয়া আমার যে মার খাওয়াইতো মনের দিয়া, মনের শুধু লাইট থাইতো। আমার লাতি কত প্রকার, এমন লাতে আমি খুব ভাই আমার 7 বছর বয়সে আমার সবাই মারতে মারতে এতটুকু আছে। আমার আর বাইরে নামলে না, মা গো আপনি আমার মা নাই, আপনি আমার শাশুড়ি আমার মা তো পিছু দিয়ে যায়, মা কইতো মা ও মা। তো আমার শ্বশুর কইতো, আমার শ্বশুরটা ভালো ছিল, শ্বশুরে যদি গরম পানি আগায় দিতাম, সকালে উঠা ভোরে উঠে শীতকালে গরম পানি করে দিতাম, মজুর লাগিয়া করে দিলেও দোষ হতো, না দিলেও দোষ হতো। করে দিলে কইতো কি এত দার্গা খরচ কি, আমার শাশুড়ি না করে দিত কত ধুয়ে রয়েছে, ওর শ্বশুর গরম পানি দেয় না, এডি কইতো। আমার শ্বশুরে আমার লাগে জর্গা লাগতো, তো কইতো কি আপনার ইয়া লাগেনি, এমনি কইতো। আমার শ্বশুরে দিয়ে যে বিশ্রি কথা কইতো আমার। তারপর আমার বড় ননসে আমার মা ডাকে, কত কি আমার মা লাগনি, কথায় এডি কইতো। ওনার মেয়েরা বিস্কুট চুরি করে খাইতো, এরা চুরি করতো, আর আমার নাম হলে তারা আমার এরম ফিটা দিত। একদিন আমার মেয়ে একটু দুধের লেগে কাঁদছে দেখে আমি একটু দুধ আসা মিশে মানে ছোট কাপের 3 ভাগের 1 কাপ একটু দুধ আমি নিয়ে রাখছি, আমার বাসুরের মেয়েরা পড়াইতাম। এগুলো মনে যায় এরা যায় মনে বলে দিছে, বলছে আরে কিছু দেখলাম না, আমার শাশুড়ি কোন দিক থেকে আইসা আমার চুলে মুড়িছে, আমি দইরা মরিনা ছিল উনানের ভিতরে পালাইয়া জিব্বা মন্দিরে কয়ে জিব্বা ধর, জিব্বা দইরা জিব্বা কেটে দিতে ছিল আমার। পরে আমার সবাই মিলে আয়া, এরপর আমার মানে বাসে লাত্তি, এরপরে সবাই মিলে টিভি দেখে। আমি যাইয়া যদি একটু বসি, আমার শাশুড়ি কয় কের শুনে দিঘা এটা কয়ে নাই কাঁদতো, আই না শুনে মুড়ি যাবি ধরে ঘর থেকে ধাক্কা দিয়ে বাইরে পালাই কয় কিন্তু পানি খরচ করছিস তুই জান, আমার পোলার বইয়ের খাটে ঘুমাতে, আমার পোলার খাটে বসে, মা সবাই তো বসে, মাকে তো মা সবাই তো বসে, এই আমার কথা কস যা বাইরে আমার ঘর থেকে। আমার শ্বশুর কথা তুই মাইয়া ডারে মারুসকে, এরকম করসকে মাইয়া ডারে লই। আমার শাশুড়ি কম মারতো, কিন্তু আমার মন্দিরের দিয়ে আমার খুব মার খাওয়াইতো, মন্দিরের দিয়ে প্রতিদিন মার খাওয়াইতো মন্দিরে। আর এরা প্রতিদিন আমার বিচার করতো, আমি প্রতিদিন কাঁদতাম, এত অত্যাচার। আমি খুব যেদিন আমার মন্দিরে মারতো ওই দিন আমার বাসুরের মাইয়ারে ওর শ্বশুর বাড়িতে মারতো। তো ওই সবাই কত কি এটা অভিশাপ, এই মাইয়াটা এরম মারস, তোরা মাইয়াটা এরম মারস, মাইয়াটা কার কাছে যাই। আমার শ্বশুরও কইতো, সীমা শুয়ে রয়েছে, আমার শ্বশুরে কয় কি গো তুমি উঠবো না, কাজ করবো না, আমার পেট ব্যথা। আমার শাশুড়ি কয় কি কে ওটা কি করে, ওই যে হন্ডির ঘরের হন্ডি কি করে, ও কাজ করতে পারে না, কত সকাল থেকে তো সব রান্না বান্না সব তো ওই করছে। আমার মামি বাপি বাদ দিত, কিছু কত রানলে যদি মা আমি একটু একটু সিদ্ধি লই খাই না, এই সীমা করে তুই ওরা সিদ্ধি দে তো একটু, তুই সীমা একটু রিকমাই পা দিলে খাইতাম। ভাত মাইপা আমার ঘরের মধ্যে দিয়ে দিত, যেদিন মদিনে বাড়ি থাকতো ওদের একটু ভালোভাবে খাওয়াইতো, নইলে ভাত মামি আমার ভাত দিত, মামি ভাত তরকারি দিত। একদিন রোজার মধ্যে আমি এরকম না কি লইয়া আমার বাসা আমার ইয়ে কয়, আমার মাইয়াকে কি লেখা জানি কাঁদছে, আরে আমার সেজো জাল যে সীমা কয়া করছে মাঝের আমরা লোভি, মাইয়ের আমরা লোভি বানাইছে। মানে আমি জিদ্দে ঠেলা মাইয়ের একটা থাপ্পড় মারছি, আমার শ্বশুরে কোন দিক থেকে আমার একটা থাপ্পড় দিয়ে ফালাই দিয়েছে। মানে আমি 8 দিন না খাইয়া রয়েছি, কেউ আমার একটু জিগায় নাই যে খাইছাস না খাস নাই, ফাঁদের উপরে রয়েছি। এরপরে মানুষ একটু রমজানের সময় মেয়েদের তো একটা শারীরিক সমস্যা থাকেই, ওই সময় যদি একটু কিছু খাইতাম আমার শাশুড়ি সবাই ডোল পিঠা বাইর করে দেখাই
খাইতো আর পিড়াইতো, কইতে দেখ ওর এটা খায় চুরি করে, সরমে মুখে গুলো খাইতাম। নামাজ পড়লে কত বেয়াদব নামাজ পড়ে, বিশ্রী বিশ্রী কথা কত, কোনো মানে খারাপ কথা কত প্রকার তাগো মুখে ছিল। আমার জীবনে আমার শাশুড়ি, আমার বড় ননসের মেয়ে, বড় ননসের যে মেয়েটা ছিল, বড় বড় ননসের ছেলে মেয়েরা, ওরা আমার সবসময় বকা শোনাইতো, কইতো কি মামি মামি এটা করছে, মামি ওটা, আমি হাঁটলো দোষ হইতো, এই এটা জোরে জোরে হাঁটুসকে লেগে, এমন ভাবে হাঁটুসকে লেগে, এত এরকম এরকম ভাবে হাঁটুসকে ইয়া করছে, এটা হাঁটতে জানে না, মানে হাঁটলো দোষ হইতো, একটু বইসা বইলো দোষ। পরে আমার বাসুর মেজে বাসুরের ঘরে যাইতাম, ওখানে যাইতাম কি লেগে, এটা লেগে আমার দোষ হইতো, গো মেজে বাসুরের লাগা জর্গা করতো। পরে মেজে বাসুর আমার গলা ধাক্কা দিয়া ঘর থেকে বাইর করে দিছে। আমার বাসার ধারে কাছে তুই আবি না, আমি কাছে ঠিক আছে আমু না। যাই হোক মনে 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 কি ঘরের ওই পুকুর পাড়ে যাই বইয়া বইয়া কাঁদতাম, সব কাজ করে যায় পুকুর পাড়ে বইয়া কাঁদতাম। আমার শ্বশুরের মাথা হাত বুলাইতো, তো জীবনটাই এমন, তুই কি লেগে পাল্লাই আসিস তুই। আর আমার শাশুড়ি কইতো কি, ও কি তোমার বউ লাগে, তুমি ওর লাগে এত টার্কি হয়, এমনি কথা কাউ কি লেগে, হয়তো হাই লাগে নি, এগুলো কইতো আমার শাশুড়ি। আমারে মা, আমার মাও মারতো, আমারে সবাই আমারে মারছে, আমার বাবাও মারছে, আপনারা আমার আমি কার কাছে যাবো। একবার কোরবান দিছে, আরে আমার সেজু বাসুরের বউ কোরবানি মাংস খাইছে চুরি করে, মিথ্যা বলবো না। তখন আমার বড় ননুষ একটা কথা বলছে যে মা ওরে বকের কে, লতা তো কোরবানি মাংস খায় নাই, খাইছে সীমা। এই তুই কি জানোস, এটা লোভী, এটা লোভ, এটা দেখ না আমার বিস্কুট চুরি করে খা। আমার বাসুরিস তো কইছে, আমি বললো ওনার বিস্কুট চুরি করে খাইছি। আমি রে আমি বিস্কুট চুরি করে খাই নাই, আমার মায়ের না, মদিরে দিয়ে আমার মায়ের খাওয়াইছে। পরে বাসুরে তো বিশ্রী বিশ্রী কথা বলছে, মদিরের পরে বলতো। আপনি একটু কন্ট্রোল করুন নিজেকে। ওকে, প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে একটু অ্যাড্রেস করছি। আজকে এখানে লতা আছে এবং লতার জীবনের গল্প আপনারা শুনছেন। সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, যে মানুষটি গণমাধ্যমে, বা আমরা বলতে পারি যে মানুষটি মিডিয়া, বা যে ধরনের মিডিয়ায় বলি না কেন, এই ধরনের মানুষের কণ্ঠস্বর মিডিয়াতে আসা খুবই 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 দুঃসাধ্য ব্যাপার। যদিও এখন খুব বেশি কিছু না ঘটলে বা খুব বড় কোনো চেঞ্জ না আসলে এই মানুষদের কণ্ঠস্বর কখনো গণমাধ্যমে শোনা যায় না। হ্যালো 8920 এমন একটা মাধ্যম যেখানে আমরা বলে থাকি সমাজের যে কোনো মানুষ, ফকির মিসকিন থেকে শুরু করে, শুধুমাত্র এই বাংলাদেশি হলেই চলবে, যে কোনো মানুষ, সে যে স্তরই বসবাস করুন না কেন, তার জীবনের গল্প আমরা এখানে তুলে ধরতে পারি। আজকে আমরা এমন একজনকে পেয়েছি, খুবই প্রান্তিক পর্যায়ের একজন মানুষ। ওর কথাবার্তার স্টাইল, ওর যে চিন্তা ভাবনা, ওর জীবনের সুখ বলতেও যতটুকু বোঝে, প্রতি মুহূর্তে বাধাপ্রাপ্ত হওয়া, সেগুলোর পাওয়া না পাওয়া ও যেভাবে তুলে ধরছে, সেটা নিঃসন্দেহে আমাদের কাছে, অনেকের কাছে, কারো কারো কাছে যারা চিন্তাই করতে পারছেন না যেরকম হয় মানুষের জীবন, কারো কাছে মনে হচ্ছে আরে এ তো আমারই জীবনের কথা, কারো কারো মনে হচ্ছে না শুনলেও চলে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, রেসপেক্টের জায়গা থেকে ওকে তুলে ধরতে চাই। এই কারণে হ্যালো 8920 প্রত্যেকের কণ্ঠস্বর। হ্যালো 8920 সমাজের যে কোনো মানুষের কণ্ঠস্বর, এবং সেই মানুষটির জীবন থেকে যদি কিছু শেখার থাকে তাহলে সেই জীবনের গল্প এখানে উঠে আসবে। ওর জীবনের যে নির্মমতা, ওর জীবনের যে ভয়াবহতা, সেটা এই সমাজেরই একজন নিগৃহীত, নিপীড়িত, নিষ্পেষিত নারীর কাহিনী, যে মানুষটি পারিবারিক ভায়োলেন্সের শিকার। এবং এই যে ভায়োলেন্সটি, এটা কত রকমের হতে পারে, কত বড় রকম ভাবে হতে পারে, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে গিয়ে কে কি রোল প্লে করবে? সমাজের প্রত্যেকটি মানুষ, পরিবারের চারপাশের মানুষ। শ্বশুর এখানে শুধুমাত্র সহায়, শ্বশুরও কিছু করতে পারছে না তার জন্য। যখন মার ঘরে ছিল, সেই মা তার জন্য ভালো কিছু কখনো করেনি। এবং এই যে প্রতি মুহূর্তে নিজের স্বামী সংসারে গিয়েছে, স্বামীও তাকে ধরে পেটাচ্ছে, প্রতি মুহূর্তে যে বঞ্চনা, সেই বঞ্চনার মধ্য দিয়ে সে এখনো টিকে আছে। এই টিকে থাকাটাই আসলে মিরাকল। আর বাকি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা শুধুমাত্র ওর জীবনের কাহিনী না, প্রিয় শ্রোতা। এখানে অসংখ্য নারী আছেন এরকম, বাংলাদেশের সোসাইটিতে অসংখ্য মানুষ আছেন এরকম, যাদের জীবনের কোনো না কোনো পার্ট ওর সাথে কোনো না কোনো ভাবে মিলে যাবে। যারা শ্বশুর বাড়িতে নিগৃহীত হন, কিংবা স্বামীর হাতে নিগৃহীত হন, কিংবা মার কাছ থেকে সদাচরণ পান না। ও হয়তোবা ওর মায়ের পেটে সন্তান ছিল না, কিন্তু এরকম ঘটনাও আছে যে একই পরিবারের একটি ছেলে একটি মেয়ে, একই নারীর পেট থেকেই হয়েছে। ছেলেটিকে দেখা হচ্ছে এক চোখে, মেয়েটিকে দেখা হচ্ছে আরেক চোখে। আমরা আবারও ফিরে যেতে চাই ওর কাছে এবং ওর জীবনের গল্পে।
লতা তারপরে একদিন আমার শাশুড়ি আমার বলতেছে কাপড় চোপড় ভিজেছে। আমি প্রতিদিন কাপড় চোপড় ধোয়া লাগতো, সব নিজে করতাম। আমার বাসুর আমি রোজা থাকতাম, রোজা থাকেও সব কাজ করতাম। আমার দেখতাম আমার ভাবি যে সীমা উনি নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, তো আমি আর ডিস্টার্ব করতাম না। আরে বেচারি আল্লাহর ইয়া করে, আমি ডাকলে হয়তো গুণ হইতে পারে, আমি আর ডাকতাম না। আমার একটু পাটা ব্যথা করলো, আমার মারছে না, একটু ব্যথা তো আমার কোনোদিন একটা ওষুধও খাওয়াইতো না তারা, এরকম মায়ের মারতো তারা। ওই যে কোরবানির মাংসের কথা বললাম না, কোরবানির মাংসের জন্য এরপরে বলতেছে লতা সব খাইছে, মনিরে আসছে, মনিরে দিয়ে আমার ফিডার কি ফিডার জমা, এই পিঠার কথা মনে উঠলো আমার এখন আমার শরীরে শুধু আমার মাইয়া কয় আমার মানে আর মায়ের না আমার মা বইরা যাবো, বাবা মানে আর মায়ের না আমার মা বইরা গেলে আমি কারে মা ডাকবো, কত মা অভাব নাই, কথা কইস না, একটা মরে গেলে আরো আইবো। আমার শাশুড়ি করতে যাইতে পারস না, আমার সংসারতে বাইতে পারস না। এরপর আমি রাগ করে আমি চললাম। পরে আমার বড় বাসুরে কয় কি নর্তুকে আনি উঠেছে, এটা অনেক খারাপ কথা কইতে আমার বড় বাসুরে। মেজো বাসুর আমার মানুষে বলছে আর কি, আমি কই ওনারও বিয়ে হয়েছে, আমার বড় মানুষেরও বিয়ে 3টা হয়েছে, কিন্তু উনি এখন 3টার দিকে একটু সুখে আছে, দোয়া করে যেন। আমি কই আপাকে সবসময় কইতাম আমার মার নামের মেয়েও আছে, দেখবেন আমার এরকম না অত্যাচার করে নামদের আল্লাহ দেখবেন, এরকম একদিন হলো দেখাইবো। এরপর আমার শাশুড়ি এদিকে আমার মারতো। এরপর আমার শাশুড়ি কোরবানির মাংস লাগে আমার খুন্তি, ওই যে খুসুন আছে না, বোনেরা জানবে, এই গালে দিয়ে আরো গালে দিয়ে বাইর করছে খুসুন। আর আমার শাশুড়ি এই যে আমার দাগ আছে, আমার জামাই একটা ঘুষে দিছে, এটা ফুললা তুতলির এই জায়গাটা ফুললা ভাইয়া আমার এদিক দিয়ে মনে দাগ এটা নাই, এখন বুঝে গেছে এদিক দিয়ে ঢুকেছে, এদিক দিয়ে বাইরে গেছে আমার খুনসুনের দাগটা, যে গরম করে লাগাই দিছে। পরে আমার বালু কথা খোকা আবার এই যে সিগারেটের আগুন দিয়ে পড়ছে, আমার শাশুড়ি দাগ লাগাই দিছে। এরপরে আমার বাসুরের কাছে বিচার দিছি, আর আমার মেজু বাসুরে বসে না ফিরে আছে না, ফিরে দিয়ে ঠাস করে যেমনি মারছে আমার তলফাট বাড়ে, আমি সেন্সলেস হয়ে গেছি। পরে ওখান থেকে আমার এরপরে কি হয়েছে আমি জানি না, এরকম প্রতিদিন অত্যাচার করতো দেখে আমার মনির আমার নিয়ে রাঙ্গুঞ্জ রাখছে কয়েকদিন। রাখার পরে ওখানে আমার মা পোলাপান টুয়াই দিয়েছে আমার সংসার ভাঙার লাগে, কিন্তু ভাঙতে পারে নাই। পরে আমি ওখান থেকে মন্দিরের লগে জড়গা করে আমি ঢাকা চলে আসি। এই শেষ, আমার শ্বশুর বাড়িও দেখা শেষ, ঢাকা আসা শেষ, আজ যাই না। এরপরে এবার ঢাকা থেকে রুজি করতাম, মন্দিরে টাকা পয়সা দিতাম, মন্দিরে জামা কাপড় নিত, আগের মতো মন্দিরে বসে খাইতো, মানুষ আমার বাঁধনি ডাকতো। যে আপনি চলে আসলেন ঢাকাতে এবং আসার পরে আপনার হাজবেন্ড ওখানেই থেকে গেল। আপনার হাজবেন্ডের বাড়ি ছিল চাঁদপুর রাঙ্গুঞ্জে ছিল। ওকে, ওখানে আপনি টাকা পয়সা পাঠাতেন, ওখানেই বসে বসে খেতেন? হ্যাঁ, তারপরে ওখানে কিছু টাকা পয়সা পাঠানোর পরে ও আবার মাপ টাপ চাইয়া আমার ঢাকা চলে আসতো। আয়সা কাজ করে ঠিকই, কিন্তু মাস শেষে আমার ঘরে টাকা থাকতো, ওগুলা নিয়ে বাড়ি চলে যেত, মা বাপের দিয়ে দিত। আর আমার মারতো দইরা, এখানেও মারতো, মার কথা দইরা উসিলা লইয়া ভাইয়া সারাদিন চাকরি করার পরে ফিজিক্যালি রিলেশনটা মন চাইবো কারো, তো আমি যদি মানা করতাম তো দইরা লাথি মারতো, দইরা মারতো। তো আমি তুমি বসে খাও, আমার এত কষ্ট, মায়ের খরচ চালাইতে হয়, এত কিছু করতে হয়, তারপর আমার একটু শান্তি দাও। এরপরে আবার আমার দেবর একটা বিদেশ যাইবো, মানে এটা 4-5 মাস পরে ঘটনা। তখন আমার কাছে ছিল 20,000 টাকা। আমি আবার বাড়ি থেকে আসার পরে আমার চাকরি হইতেছে না, ওই অফিসে এখন জব নিমন যে চাকরি হয় না, আমাকে আর নিবে না। বারবার আমি বইলা চলে যাই, না বইলা চলে যাই, এমডি স্যার নিব না, সব স্যার খেপা নিব না। যে চেয়ারম্যান উনি বলতেছে এই মেয়েটাকে কয়, স্যার আমাদের একটা স্টাফ ঠিক আছে, ওকে নিয়ে না। তুমি কি করতাম? মার্কেটিং স্যার আর ব্লাড কালেকশনে একটু থাকতাম। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, তোমার স্যালারি আমি বলে দেবো। এই লইছে, নেওয়ার পরে যাক স্যালারি একটু বাড়ছে, 9,000 টাকা হয়েছে। এখন সুন্দর মতো চলতে পারতেছি, মন্দিরে কোনো কাজই করে না। হ্যাঁ, উনি এখন মানে কি বলবো, আলালের ভাই দুলাল বসে খায় আর আমার বদনাম ছড়ায়। পরে মনিরের সাথে এরকম 1 কথা 2 কথা হয়েছে, হওয়ার পরে মনিরের লগে ঝড়গা লাগছে। মনিরে আবার আইতে চাপ দিচ্ছে আমাকে, মানে চলে যাবো। মনিরের মা বোন সবাই যারা আমার মারতো, তারা চিকন সুরে, লতা জহির বিদার যাবো তো। জহির কিন্তু আবার আমার জন্য অনেক পাগল ছিল। আমার দেবর, ছোট দেবর, যখন ওরা আমার মারতো কইতো কি, শয়তান বেটি তুই থাকস কে জায়গা, আমার লগে চলে, আমি তোর ভাগায় জায়গা, তোর বিয়ে করবো, আমি তুই ঢাকায় থাকবি, আমি তোর লগে থাকবো, আমি রুজি করবো, তুই খাবি, ঘরেই থাকবি, তুই কোনো দিকে কাজ করার দরকার নাই তোর। এরকম আমার ভাই বোন সবাই মিলে অত্যাচার করে, এরকম কয়ে আমার গায়ে একদিন সাইকেল ফিক্কা মারছে। ওদের সাথে জিদ না করে পাইরা আমার গায়ে সাইকেল মারছে। আরে আমি মানে কি বলবো, আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। যাই হোক, জহির আপনাকে কি বলছিল? জহিরে যদি বিদেশ যায় পরে মনিরকে